কে আপনি? আমার রুমে কি করছেন? এই পিচ্ছি, প্লিজ চিৎকার দিও না। আমাকে প্লিজ এখানে থাকতে দাও। আমার পিছনে গুন্ডা পড়েছে। আমাকে পেলে ওরা মেরে ফেলবে। আচ্ছা, আপনি ভয় পাইয়েন না। আপনি খাটে বসেন, আমি বাইরে দেখছি। বাইরে ওরা আছে। প্লিজ দরজা খুলো না। আরে ভয় পাইয়েন না। আয়ুষ কথাটা বলে দরজা খুলে বাহিরে গেল। দেখে আসলে কিছু ছেলে দৌড়ে আসে। আয়ুষের দরজা লাগিয়ে দিয়ে সামনের দিকে হেঁটে যেতে নিলে ছেলেগুলোর ভিতরে একজন বলে। এই ছেলে, এই মেয়েটাকে দেখেছস? আয়ুষ হাই তুলতে তুলতে বলে। না। আয়ুষের কথা শুনে ছেলেগুলো চলে গেল। আয়ুষ ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। যখন ওদের আর দেখা গেল না তখন আয়ুষ রুমের ভেতরে গেল। গিয়ে অবাক হয়ে গেল। আয়ুষ ভয়ে ঢোক গেলে বলল। আরে আপনার তো পা থেকে রক্ত ঝরছে। ওরা কে যে আপনাকে কেন খুঁজছে? আদিবা কিছু বলার আগেই অজ্ঞান হয়ে গেল। আয়ুষ ভয়ে কি করবে বুঝে উঠতে পারল না। আয়ুষ আদিবার কাছে গিয়ে পানি ছিটে দিয়ে ডাকতে লাগলো। আপু, এই আপু উঠেন প্লিজ। আপু, কি হলো আপনার? আদিবাকে উঠতে না দেখে আয়ুষ গামছা দিয়ে আদিবার পা বেঁধে দিল। রক্ত পড়া বন্ধ হয়ে গেলে আয়ুষ আদিবাকে খাটিয়ে শুইয়ে দিল। আদিবা নিঃশ্বাস চেক করে দেখলো নিঃশ্বাস চলছে। আয়ুষ আদিবার পাশে বসে থেকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো। আদিবার জ্ঞান ফিরলে খাট থেকে উঠতে যাবে, সাথে সাথে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে আয়ুষ ধরে বলল। আপু, আপনি রেস্ট নেন। আপনার শরীর তো অনেক দুর্বল দেখছি। আপু, আপনি কি কিছু খেয়েছেন? আমার অনেক ক্ষুধা লাগছে। 3 দিন ধরে আমি কিছু খাই নাই। কি বলেন? ওয়েট, আমি আপনাকে খাবার দেই। আয়ুষ পাতিল থেকে খাবার বের করে আদিবার সামনে দিয়ে বলল। আপু, আপনি খেতে থাকেন। আমি আপনার জন্য পানি নিয়ে আসি। আয়ুষ খাবার দিয়ে জগ নিয়ে বাহিরে গিয়ে দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে কলের পাড়ে গিয়ে পানি ভরে নিয়ে আসলো। দরজা খুলে দেখে আদিবা পুরো খাবার তাড়াতাড়ি করে খাচ্ছে। আয়ুষ পানি এগিয়ে দিলে ঢক ঢক করে অনেকখানি পানি খেয়ে নিল। আয়ুষ আদিবাকে বলল। আপু, আপনার এই অবস্থা কিভাবে হলো? আপনাকে কেউ কি আটকে রেখেছিল নাকি? তোমার ফোনটা হবে? আমাকে একটু কল দিব? কি করবেন? আমি আব্বুকে কল দিব। আমার ফোনটা ওদের কাছে। সরি আপু, আমার ফোনে ব্যালেন্স নাই। এখন দোকানও খোলা নাই। সকালে আমি ব্যালেন্স ভরে দিবনি, তখন কথা বলেন। উফ। আপনি শুয়ে পড়েন। আর ভয় পাবেন না, আমি বাইরে আছি। কি যে করি। আমাকে বাড়ি ফিরতে হবে। কিভাবে যাবেন? আজ এখানে থাকেন, সকালে চলে যাবেন। আপনার পায়ে অবস্থা ভালো না। এখন কি কোনো দোকান খোলা নাই? আমার ফোন করা খুব দরকার। একটু লোন নিবে প্লিজ? আমি তোমাকে টাকা দিয়ে দিব। আদিবার কথা শুনে আয়ুষ লজ্জা পেয়ে গিয়ে বলে। আসলে আপু, এই কয়েকদিন লোন নেওয়ার টাকা দিয়ে আম্মুর সাথে কথা বলে শেষ করে ফেলেছি। ও আচ্ছা। আদিবার রাগে কষ্টে মাথা চুল টানতে লাগলো। আয়ুষ বলে। আপু, পাগলামি করবেন না। আপনি রেস্ট নেন। আমি বাইরে আছি, কোনো দরকার হলে ডাক দিয়েন। আর আমার দরজার শিকল নষ্ট। আপনি ভরসা না পাইলে ট্রাঙ্কটা দিয়ে রাখতে পারেন। আয়ুষ কথাটা বলে বাহিরে চলে গেল। আয়ুষ দরজার সামনে পাটি বিছিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে আয়ুষ সোজা মসজিদে গিয়ে অজু করে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়ে আয়ুষ বাড়িতে আসলে চমকে গেল। আয়ুষ কিছু বলার আগেই কয়েকজন ধরে আয়ুষকে মারতে মারতে বলতে লাগলো। ছি ছি, তোকে তো আমরা ভালো ছেলে ভেবেছিলাম। একটাই মেয়েকে জোর করে রেপ করে, তারপরে টর্চার করে রুমে ফেলে রাখছিলি। আদিবা বলে ওঠে। এইসব আপনারা কি বলছেন? দেখেন, আপনারা যা ভাবছেন সম্পূর্ণ ভুল। আদিবার কথা শুনে একজন বলে। মা, তুমি ভয় পাও না। আমরা ভালো করে জানি এই তোমাকে ভয় দেখিয়ে রাখছে। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই। কথাটা বলে কয়েকটা ছেলে আয়ুষকে মারতে লাগলো। আয়ুষ মার খেতে খেতে বলে। আমাকে প্লিজ মারবেন না। আমি কিছু করি নাই। আপনারা যা বলছেন সম্পূর্ণ ভুল। আমি আয়ুষ কিছু বলার সুযোগ না দিয়ে সবাই মারতে লাগলো। একজন বলে ওঠে। ওই তো কাজী সাহেব এসেছে। ওদের দুজনের বিয়ে পড়িয়ে দেওয়া হোক। ওই যেমন রেপ করেছে, তেমন ওকে বিয়েও করতে হবে। আয়ুষ আদিবা বলতে লাগলো। প্লিজ আমাদের বিয়ে দিবেন না। আদিবা কথাটা বলেই চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ল।
আদিবার চিৎকার শুনে আদিবার আম্মু পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, আদিবা কি হয়েছে? আবার সেই খারাপ স্বপ্ন দেখেছো? ভয় পাস না, ওরা তোর কোনো ক্ষতি করতে পারবে না। ওরা তো জেলে আছে। আদিবা ঢক ঢক করে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। আদিবা ওর আম্মুকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ জড়িয়ে ধরে আদিবার আম্মু আদিবাকে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। সকালে ঘুম ভাঙতেই আদিবা উঠে সোজা ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিল। রেডি হয়ে আদিবা নিচে চলে গেল। নিচে গেলে আদিবার ছোট ভাইয়ের বউ আতিয়া বলে ওঠে, আপু, খাবার নিয়ে যান। ধন্যবাদ। ও, শুনলাম তুমি তোমার আম্মুর সাথে দেখা করতে যাবে। এখানে 5,000 টাকা আছে, এইটা নিয়ে কিছু কিনে নিয়ে যাও। আচ্ছা আপু। আতিয়া টাকা নিলে আদিবা খাবারের টিফিন বক্স নিয়ে চলে গেল। আদিবার আম্মু বলে ওঠে, তোমার বর উঠেছে নাকি? জি আম্মু, উনি ভার্সিটিতে গেছে। আচ্ছা শোনো, একা যাওয়ার দরকার নেই, রনি আসলে ওকে নিয়ে যেও। আচ্ছা আম্মু, খাবার খেয়ে নাও। কথাটা বলে আদিবার আম্মু চলে গেল। আতিয়া হাসি মুখে খাবার খেতে চলে গেল। এইদিকে আদিবা অফিসে গিয়ে সহকর্মী নেওয়ার জন্য ইন্টারভিউ দিতে লাগলো। আদিবা অনেকগুলো লোকের ইন্টারভিউ নিয়ে বিরক্ত হয়ে ফোনের দিকে তাকিয়ে বলল। নেক্সট। আদিবার কথা শুনে আরেকজনকে পাঠালো। আয়ুষ বলে উঠল, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? কাম। কথাটা বলে সামনে তাকাতেই আদিবা চমকে গেল। আদিবা আয়ুষকে দেখে উঠে দাঁড়ালো। আয়ুষ আদিবাকে দেখে অনেক অবাক হয়ে যায়, বাট বসতে না দিয়ে বলল, ম্যাম বসতে পারি? হ্যাঁ। আয়ুষ চেয়ার টেনে বসে আদিবাকে তার ফাইলগুলো এগিয়ে দিল। আদিবা ফাইলগুলো দেখে বেশ অবাক হয়ে গেল। আদিবা আয়ুষের দিকে তাকিয়ে বলল, আপনি তো দেখছি অনেক ভালো স্টুডেন্ট, তা এই চাকরিটা কেন নিতে চাচ্ছেন? ম্যাম আমার চাকরিটা অনেক দরকার। চাকরিটা সবার দরকার, বাট কেন দরকার? আপনার তো পড়াশোনা করার কথা আরও। ইন্টার পাস করেছেন? ম্যাম আমি গরিব মানুষ, আমার পড়াশোনা করার মতো অত টাকা পয়সা নাই। সংসার চালানোর জন্য যে কোনো একটা চাকরি আমার দরকার। আর এখানে আপনি বিশ্বস্ত একটা মানুষ খুঁজছেন যে আপনার কাজে সাহায্য করবে, সবসময় পাশে থাকবে। তাই আমি ইন্টারভিউ দিতে এসেছি। আপনার যদি আমার ইন্টারভিউ দেখে মনে হয় আমাকে চাকরিটা দেওয়া যায় তাহলে দিবেন, আর না হলে দিবেন না। ও আচ্ছা, আপনি যান। ম্যাম আপনি তো আমাকে তেমন কিছু জিজ্ঞেস করলেন না। আপনি যান, আমরা জিজ্ঞেস করার দরকার মনে করছি না। ম্যাম প্লিজ একবার আমার ইন্টারভিউটা নিন, যদি আমি পাস করি তাহলে চাকরিটা দিবেন, আর না করলে দিবেন না। প্লিজ ম্যাম আমার ইন্টারভিউটা নিন, আমার চাকরিটা অনেক দরকার। আপনাকে যেতে বলছি, যান। আয়ুষ আর কিছু না বলে চলে গেল। আদিবা আরও কিছু জনের ইন্টারভিউ নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আয়ুষ এখানে কি করছে? আর এইভাবে সোজা আমার অফিসে? উফ, কি করব বুঝতে পারছি না। চাকরিটা দিব নাকি না? যদি চাকরি দেই তাহলে আমার সামনে সব সময় থাকবে, ওকে দেখলে অতীতের কথা মনে পড়ে যাবে। কি যে করি! আর হুট করে যদি স্বামীর অধিকার খাটাই। আদিবা কথাগুলো ভাবতে লাগলো। আর এদিকে আয়ুষ মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, উনি হয়তো অতীতের ব্যাপার নিয়ে আমার উপর রেগে আছে। উফ, আগে জানলে কখনই যেতাম না, আবার অন্য জায়গায় ইন্টারভিউ দিতে হবে। ধুর, ভালো লাগে না, কী যে করি। আয়ুষ আনমনে হাঁটতে লাগলো। রাস্তার এক দোকানে বসে কলা পাউরুটি কিনে আনমনে খেতে লাগলো। ওইখান দিয়ে আদিবা বাসায় যাওয়ার সময় জ্যাম পড়লে ডানের দিকে তাকালে আয়ুষকে দেখতে লাগলো। জ্যাম ছেড়ে দিলে আদিবা চলে গেল। এদিকে আয়ুষের খাওয়া শেষ, বস্তিতে চলে গেল। আয়ুষ ঘরে ঢুকে শার্ট প্যান্ট খুলে লুঙ্গি পরে গোসল করতে চলে গেল। গোসল করে এসে রান্না বসিয়ে দিল। রাতে আয়ুষের বন্ধু রাকিব আসলে আয়ুষকে দেখে বলল, কী রে, তোর ইন্টারভিউ কেমন হইলো? হবে না রে, আর একটা ইন্টারভিউ দিতে হবে। এসব কোম্পানি ছাড়, আমি যে চাকরি দেই ওটাই আগে কর। আচ্ছা। কাকের সাথে কথা বলছস? হ্যাঁ। আচ্ছা থাক, ঘুম পাচ্ছে, ঘুমাবো। খেয়ে নিস। তুই খেয়েছিস? খাবো না, ক্ষুধা নাই। খেয়ে নে, চল, এত চিন্তা ভাবনা করিস না তো। না, খাবো না।
আয়ুষ ঘুরে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই আয়ুষ ফোন হাতে নিতেই চমকে গেল। আয়ুষ খুশিতে রাকিবকে ডাকতে লাগলো। এই রাকিব উঠ, এই দেখ আমাকে মেল করেছে কোম্পানি থেকে। আয়ুষের কথা শুনে রাকিব ঘুম ঘুম চোখে তাকিয়ে ওর চোখে ছানা বড়া হয়ে গেল। এক লাফ দিয়ে বলে ওঠে, বাহ, এত বড় কোম্পানি, তাও আবার ম্যানেজারের সহকর্মী হবি, খারাপ না। কংগ্রেট ভাই। ধন্যবাদ। আগামীকাল থেকে জয়েন হতে বলেছে। ওই যাস, এখন আমাকে শান্তিতে ঘুমাতে দে। রাকিব ঘুমিয়ে গেল। আয়ুষ উঠে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিল। আর এদিকে আদিবা আর ম্যানেজার নাদিয়া বলে উঠল, ম্যাম, ছেলেটা কি আসলে পারবে? আপনি তো তাকে আমার জন্য সিলেক্ট করলেন। আমার বিশ্বাস অবশ্যই পারবে। আর কি এমন কাজ, ফাইল নিয়ে এসে দেবে, নিয়ে যাবে, মিটিংয়ে সব কাজ আগে গুছিয়ে ফেলবে। এইসব কাজ কোনো ব্যাপার হলো নাকি? আপনার জন্য মেয়ে, আমার জন্য ছেলে, কেন নিলেন? আরে এই দুইজনের চাকরিটা অনেক দরকার, তাই ওদের দুজনকে দিয়েছি। আর ছেলে তো কি হয়েছে, আগেরটা তো ছেলেই ছিল। তা ঠিক, আগেরটার মতো এটাও এমন না হইলেই হলো। আরে হবে না, ছোট ছেলে যা বলবে তাই শুনবে। দেখা যাক। আচ্ছা থাকেন। নাদিয়া চলে গেল। আদিবা কাজ করতে লাগলো। এইদিকে আয়ুষ রান্না শেষ করে খাবার খেয়ে বের হয়ে গেল। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাসায় আসলো। বাসায় এসেছে দেখে রাকিব রান্না শেষ করে বসে আছে। আয়ুষকে দেখে বলে, কই গেছিলি? এই তো একটু ঘুরতে বের হয়েছিলাম। যা, ফ্রেশ হয়ে খেতে আয়। আয়ুষ ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো। দুজন খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেল। সকালে আয়ুষ তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে রান্না বসিয়ে দিল। রান্না শেষ করে রাকিবকে ডাক দিল। রাকিব উঠে ফ্রেশ হয়ে দুজন মিলে খেয়ে অফিসের জন্য রেডি হতে লাগলো। আয়ুষ রেডি হতেই রাকিব 50 টাকা দিয়ে বলল, রিক্সায় যাস, প্রথম দিন দেরি করিস না। ধন্যবাদ ভাই। আয়ুষ বের হয়ে গেল। অফিসের সামনে গেলে দেখে আদিবা গাড়ি থেকে নামছে। আয়ুষ মাথা নিচু করে যেতে লাগলো। আদিবা চলে গেলে আয়ুষ ভেতরে গেল। একজন এসেছে, আয়ুষকে নিয়ে যেতে লাগলো। নাদিয়ার কেবিনে নিয়ে গিয়ে সব কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। আয়ুষ মাথা নিচের দিকে দিয়ে বসে থাকলো। নাদিয়া ক্যাবিনে ঢুকলে সাথে সাথে আয়ুষ উঠে সালাম দিল। নাদিয়া আয়ুষকে দেখে হা হয়ে গেল। নাদিয়া আয়ুষকে বলল, তুমি আয়ুষ? জি ম্যাম। তোমাকে তো কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে, তাই না? জি ম্যাম। এদিকে ফাইলগুলো গুছিয়ে রাখো। আয়ুষ মাথা নেড়ে হ্যাসূচক সম্মতি দিয়ে কাজ করতে শুরু করে দিল। নাদিয়া নিজের কাজ করতে লাগলো। নাদিয়া যা যা বলল আয়ুষ সব কাজ করতে লাগলো। কিছু ফাইল দিয়ে বলল, এই ফাইলগুলো ম্যামকে দিয়ে আসো, মানে আমাদের বসকে। আর কেবিনে ডানে 2টার কেবিন, পরের কেবিন। ওকে ম্যাম। আয়ুষ ক্যাবিন থেকে বের হয়ে বসের কেবিন খুঁজতে লাগলো। আদিবার ক্যাবিনের সামনে গিয়ে অনুমতি নিয়ে ভেতরে ঢুকলো। আদিবা আয়ুষকে দেখে বুকের ভেতরে ঢুক করে উঠল। আয়ুষ আদিবাকে ফাইলগুলো দিয়ে বলল, ম্যাম এইটা চেক করে দিতে বললো। ওকে, তুমি যাও, চেক করে রাইসাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ওকে ম্যাম। আয়ুষ চলে গেল। নাদিয়া আয়ুষকে কিছু কাজ দিলে আয়ুষ সেই কাজটা করতে লাগলো। দুপুরে লাঞ্চের সময় আয়ুষকে বলল, যাও খাবার খেয়ে আসো। আরেকটা ফাইল আছে ম্যাম, ওইটা শেষ করে যাই। এদিকে অনেক কাজ করছো, যাও। সমস্যা নাই ম্যাম। নাদিয়া কিছু আর বলল না। নাদিয়া ক্যাবিনে বসে খাবার খেতে লাগলো। আদিবা আসলে নাদিয়া বলে ওঠে, কি ব্যাপার আয়ুষ, লাঞ্চ করতে চাও নাই? যাব ম্যাম, একটু কাজ আছে। ও আচ্ছা। আদিবা সামনে বসলে নাদিয়া খাইয়ে দিতে লাগলো। এটাই দেখে আয়ুষ হা হয়ে গেল। নাদিয়া এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, এত অবাক হওয়ার কিছু নেই, ওইটা আমার ছোট বোন। সরি ম্যাম। আদিবা নাদিয়া খাবার খেতে লাগলো। আয়ুষ কাজ শেষ করে বাহিরে চলে গেল। বাহিরে গিয়ে একটা চা স্টলে গিয়ে চা বিস্কুট কিনে খেতে লাগলো। আদিবা উপর থেকে সব দেখতে লাগলো। নাদিয়াকে বলল, আয়ুষকে লাঞ্চ করার জন্য টাকা দাও নাই? না, ভুলে গিয়েছিলাম। টাকা দিও। ওকে, বাট ওইখানে দাঁড়িয়ে কি দেখছোস? নাদিয়া উঠে গেলে দেখে আয়ুষ চা বিস্কুট খেয়ে উঠল। আয়ুষ সোজা অফিসের ভেতরে ঢুকলো। নাদিয়া আদিবা বসে পড়ল।
এই ছেলে বাসা থেকে খাবার নিয়ে আসে নাই? খোঁজখবর নেওয়া হয়েছিল, বস্তিতে থাকে একটা বন্ধুর সাথে। ভালো অবস্থা না, যার কারণে চাকরিটা দিয়েছি। ভালো কাজ করেছিস। আর ছেলেটা আসলেই অনেক ভালো। সকাল থেকে চুপচাপ কাজ করে যাচ্ছে, অনেক মনোযোগী। ওকে এইসব কাজ থেকে ভালো বেতন কাজ দেওয়া উচিত। অনেক স্পিডে কাজ করে। আর কিছুদিন যাক, এখন আবার লোক পাওয়া কঠিন। আচ্ছা থাকো, আমি যাই। আয়ুষ ক্যাবিনে অনুমতি নিয়ে ঢুকলো। আদিবা আয়ুষের দিকে তাকিয়ে চলে গেল। আয়ুষ আবার বসে থেকে নিজের কাজ করতে লাগলো। এভাবে 10 দিন কেটে গেল। আয়ুষ এখন নাদিয়ার অনেকটা পছন্দের তালিকায় চলে এসেছে। নাদিয়া আয়ুষকে বলল, আয়ুষ, সন্ধ্যায় একটা মিটিং আছে, মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে? সমস্যা নাই, করে দিব ম্যাম। রাইসা আর তুমি তাহলে হোটেলে চলে যাও। ওকে ম্যাম। আয়ুষ কেবিন থেকে বের হয়ে আদিবার কেবিনে অনুমতি নিয়ে ঢুকলো। রাইসাকে দেখে বলল, আপনাকে আমার সাথে যেতে বললো? হ্যাঁ যাব ম্যাম, আমি তাহলে আসছি। রাইসা আয়ুষ চলে গেল। দুজনে হোটেলে গিয়ে ভালো একটা রুমে নিয়ে নিল। সব রেডি করে আয়ুষ রাইসা ফোন দিয়ে জানিয়ে দিল। দুজন বাহিরে বসে চা খেতে খেতে গল্প করতে লাগলো। আদিবা নাদিয়া ঢুকলো। আয়ুষকে এভাবে হেসে রাইসার সাথে কথা বলা দেখে আদিবার বিষয়টা বেশি ভালো লাগলো না। আয়ুষের চোখ গেলে সাথে সাথে উঠে নাদিয়ার কাছে গিয়ে ব্যাগ নিল। রাইসা আদিবারটা নিল। চারজন হাঁটতে লাগলো। ভেতরে গেলে আয়ুষ রাইসা ব্যাগ দিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকলো। অনেকক্ষণ মিটিং চলার পর সবাই বের হয়ে গেল। আয়ুষ রাইসা আদিবা নাদিয়া বের হওয়ার অপেক্ষা করতে লাগলো। দুজন বের হলেই আয়ুষ বলে উঠল, ম্যাম কি হলো? আমরা ডিলটা পেয়েছি, আগামীকাল পার্টি দিব। তোমরা দুজন সব দায়িত্ব নিবে, আর কয়েকটা কলিগও তোমাদের সাহায্য করবে। আলহামদুলিল্লাহ ম্যাম। আয়ুষের কথা শুনে নাদিয়া বেশ ইমপ্রেস হয়ে গেল। আয়ুষ ব্যাগ নিয়ে যেতে লাগলো। আদিবা তাকিয়ে থেকে যেতে লাগলো। হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ল। আয়ুষ আর রাইসা পেছনে বসে থাকতে লাগলো। আদিবা সামনে আয়না দিয়ে আয়ুষকে দেখতে লাগলো। অফিসে গিয়ে সবাইকে জানালে সবাই অনেক খুশি হয়। নাদিয়া আদিবাকে অভিনন্দন জানালো। আদিবা অফিস ছুটি দিয়ে সবাই চলে গেল। আদিবা নাদিয়া রাইসা ও আয়ুষকে বলল, তোমরা দুইজন তাহলে সকালে বাসা চলে এসো। আয়ুষ তো বাসা চেনো, আর না রাইসা তুমি নিয়ে এসো। ওকে ম্যাম। আয়ুষ তুমি তো আমাদের বাসার সামনে দিয়ে যাও, চলো একসাথে যাই। আচ্ছা চলেন ম্যাম, আমরা তাহলে আসছি। চারজন বের হয়ে গেল। আয়ুষ রাইসা রিস্কা নিয়ে দুজন যেতে লাগলো। আদিবা নাদিয়া চলে গেল। আয়ুষ রাইসাকে নামিয়ে দিয়ে বাসায় চলে গেল। রাকিবের সাথে কিছুক্ষণ গল্প করে খেয়ে ঘুমিয়ে গেল। সকালে নামাজ পড়ে 7টার দিকে বের হয়ে গেল। রাইসা বলার জায়গায় চলে গেল। রাইসা রিস্কায় উঠে ঠিকানা বলে দিলে রিস্কওয়ালা নিয়ে যেতে লাগলো। বাসার সামনে দুজন নেমে পড়ল। রাইসার দেওয়ার আগেই আয়ুষ দিয়ে দিল। রাইসা বলে উঠে, এইটা কি হলো? কিছু না, ভিতরে চলেন। 8টা বেজে গেছে, বোকা না খাইলে হইলো। আরে সমস্যা নাই, ম্যামরা অনেক ভালো। আমি এখানে 3 রাত থেকেছি, আমি জানি তারা ফ্যামিলির ব্যাপারে ওনারা অনেক ভালো। ও আচ্ছা। দুজন ভেতরে চলে গেল। সদর দরজা নক করলে দরজা খুলে দিল কাজের লোক। আয়ুষ ভেতরে ঢুকে বলল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো মা, তুমি কেমন আছো? তোমাকে তো আর খুঁজে পাওয়া যায় না। এই ছেলেটাকে? আসলে ম্যাম অনেক কাজ তো, তাই আসা হয় না। আর এইটা আয়ুষ, নাদিয়া ম্যামের অ্যাসিস্ট্যান্ট। আদিবার আব্বু কিছু বলবে তার আগেই নাদিয়া আদিবার নিচে চলে এসেছে। সোফায় বসতে বসতে বলল, আরে দুইজন বসো, দাঁড়িয়ে আছো কেন? সমস্যা নাই ম্যাম। আচ্ছা, ছাদে পার্টি করবেন নাকি নিচেই? ছাদে করব। হঠাৎ করে সিঁড়ি দিয়ে রনি আতিয়ার নিচে নামতে লাগলো। আতিয়া আয়ুষকে দেখে দৌড়ে নিচে নেমে শক্ত করে জড়িয়ে ধরল। সবাই হতভম্ব হয়ে গেল। আয়ুষ অবাক হয়ে গেল। আদিবার রেগে বলে ওঠে, আতিয়া কি করছোটা কি? ছাড়ো ওকে। আয়ুষ আতিয়াকে সরিয়ে দিয়ে বলল, কি সমস্যা আপনার? আর আপনি এখানে কি করেন? তুই আমার উপরে রেগে আছিস এখনো? আমি কারো উপরে রেগে নেই। আপনি এখানে কি করেন? ও আপনি এখানে এসেছেন? আয়ুষ, তুমি এখানে কি করছো? আমার জানা মতে তুমি কখনোই আত্মীয়ার সাথে দেখা করতে আসো নাই। আমি কেন ওনার সাথে দেখা করতে যাব?
এখানে আমি কাজে এসেছি। রনি, তোরা আয়ুষকে চেনোস কিভাবে? আপু, ওই আমার ছোট্ট ভাই আয়ুষ। আতিয়ার কথা শুনে সবাই হা হয়ে গেল। আয়ুষ বলে ওঠে, আমি কারো ছোট ভাই না। বাহ, খুব ভালো। নিজে এই বাড়িতে ঢুকে আবার এখন ছোট ভাইকে কোম্পানিতে জব দিয়েছো। বাহ, অনেক ভালো প্ল্যান। আম্মু, বাজে কথা বলবে না। আয়ুষ এসব জানলে কখনোই জব নিত না। আয়ুষ তো জানে না আমি কার সন্তান, আর আতিয়াও জানতো না। ওই আমাকে গরিব জেনে ভালোবেসে আমার হাত ধরে পালিয়ে এসেছে। চুপ কর, বউয়ের হয়ে এত ওকালতি করতে হবে না। ম্যাম, আমি সত্যি জানতাম না আপু এই বাড়ির বউ। আমি আগে জানলে কখনই আপনাদের কোম্পানিতে জব নিতাম না। আর ম্যাম, আজকে পার্টির অ্যারেঞ্জটা করে নেবেন প্লিজ, তারপর আমি চাকরি ছেড়ে দিব। আমি বুঝি ম্যাম, আত্মীয়র মধ্যে চাকরি করতে চাই না। আয়ুষ, পাগলামি করো না। আমি তোমার চাকরি থেকে যেতে দিব না। তোমার মতো ভালো আমি কোথায় পাবো? ভাই, আপুরা যখন বলছে তুই যাস না, সব সময় এমন রাগ আর জেদ নিয়ে থাকিস কেন? আপনারা দুজন ভালো কাজ করেছেন, আপনাদের কি বলবো। আন্টির বা কী দোষ? দুজন তো নিজেদের কথা ভেবে পালিয়ে গেছেন, একবার তো আমাদের কথা ভাবেনও নাই। আয়ুষ শুন, যখন তুই কারো প্রেমে পড়বি তখন বুঝতে পারবি। এখন আমি তোকে কিছু বললেও বুঝবি না। তোর রাগ জেদ সব সময় আছে, থাকবেই। আয়ুষ, আমি বাড়িতে গিয়েছিলাম। কেন গেছেন, আম্মুকে আরও টেনশন দিতে? আয়ুষ, আব্বু আমাদের নিতে এসেছিল। আম্মু তোকে ভয়ে কিছু বলে নাই। ভাই, আমার এভাবে রাগ জেদ রেখে আব্বুর কাছে তোরা চলে যা না। আপনার আজেরা কথা শোনার সময় আমার নাই। রাইসা ম্যাম, চলেন কাজ শুরু করি। আয়ুষ চলে যেতে নিলে আতিয়া বলে ওঠে, ভাই আমার, প্লিজ মেনে নে না। এভাবে কষ্টে কতদিন থাকবি? আম্মু অসুস্থ, তার চিকিৎসার কথা ভেবে তো আব্বুর কাছে যা। ভাই প্লিজ, আমার কথাটা শোন। বাদ দাও, ওকে বলে কোনো লাভ নেই। এই ছেলেটা এমন কেন? একটু নিজের ভালো বুঝে না। কান্না করো না। শোনো, তোমার আব্বু, তোমার বড় মা, ভাই এখানে আসবে। কি হ্যাঁ, কি হাতিয়ার আব্বু বড় মা ভাই আসবে মানে? হ্যাঁ আসবে। সময় হলে বুঝতে পারবে। তুমি কাকে ফকিন্নি ছোট লোক বলছো। সময় আসুক। রনি কথাটা বলে চলে গেল। এদিকে আয়ুষ রাইসা জায়গাটা ভালো করে দেখে, সব অ্যারেঞ্জ করতে লাগলো। কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেল। আয়ুষ, রাইসা আর কিছু কলিগ কাজ শেষ করে নিচে নামলো। আদিবা বলে উঠল, কাজ শেষ, তোমরা এবার খেয়ে নাও। ম্যাম, আমি বাসায় যাব। আরে তোমার বোন দেখো কান্না করছে তোমার জন্য। খেয়ে দেখো কেমন রান্না করে। ক্ষুধা নেই স্যার। আয়ুষ কথাটা বলে চলে গেল। বাসায় গিয়ে খাবার খেয়ে ঘুম দিল। সন্ধ্যার দিকে রেডি হয়ে আয়ুষ চলে গেল। রাইসার সাথে কাজে লেগে গেল। কার কি লাগবে সব এগিয়ে দিতে লাগলো। রাইমা বলে উঠল, নিচে ম্যাম আছে, যাও দেখো উনি কি করছে। আয়ুষ ছাদ থেকে নেমে সোজা নিচে নামতে লাগলো। সিঁড়ি ভেঙে নিচে নামতে নামতে বসার ঘরের দিকে চোখ গেলে দেখে আতিয়া কাউকে জড়িয়ে ধরে বসে আছে। আয়ুষ নিচে নেমে কাছে গিয়ে বলল, ম্যাম, আপনারা যাবেন না? আয়ুষের কথা শুনে সবাই পিছনে ঘুরে তাকালো। আয়ুষ ওর আব্বুকে দেখে চমকে গেল। আয়ুষের আব্বু বলে উঠল, আয়ুষ, বাবা কেমন আছো? ম্যাম, চলেন উপরে। আয়ুষ, বসো, পড়ে যাব। না ম্যাম, থাক, আমি দাঁড়িয়ে আছি। আয়ুষের আব্বু এসেছে। আয়ুষকে জড়িয়ে ধরতে গেলে আয়ুষ কয়েক পা সরিয়ে গিয়ে বলে, দুঃখিত স্যার, গরিব মানুষকে জড়িয়ে ধরা শোভা পায় না আপনার মতো বড় লোকের। আয়ুষ, ফালতু বকিস না তো। আব্বুকে আম্মু ক্ষমা করে দিতে পারলে তোর কি সমস্যা রে? আমি অত মহান না যে বউ থাকতে আরও একটা লোককে বিয়ে করব আর সেই ছেলে মেয়ের কোনো খোঁজ খবর রাখবো না। এত ভালো মানুষকে আমি চিনি না। আয়ুষ বাবা, দেখো আমি জানি তোমার বাবা ভুল করছে, বাট তুমি আমাদের একমাত্র সন্তান। তুমি যদি বাড়িতে না ফেরো তাহলে আমাদের এত টাকা পয়সা দিয়ে কি করব? আমাদের বয়স হয়েছে, তোমার বোনদের বিয়ে হয়ে গেছে, তোমার সম্পদ তোমাকে বুঝে নিতে হবে তো নাকি? আর তোমার আব্বু তোমাদের ছাড়া ভালো নেই। ওইটা আমার সম্পদ না। আপনাদের সম্পত্তি আপনারা কী করবেন ওইটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।
আমাকে প্লিজ এসবে জড়াবেন না। ধ্যাত, এখানে আর থাকবোই না। আয়ুষ রেগে বের হতে যাবে, সাথে সাথে আদিবা আয়ুষের হাত ধরে ফেলে। আয়ুষ পেছনে ঘুরে তাকাতেই দেখে আদিবা। আয়ুষ ঢোক গিলে বলে, কি করছেন ম্যাম? কোথায় যাচ্ছ? আমার হাত ছাড়েন। কি করছেন? কেউ দেখলে কি বলবে? দেখলে দেখবে, তাতে আমার কি? প্লিজ ছাড়েন ম্যাম। ছাড়বো না। তুমি চাইলে আবার হাত সরিয়ে দিতে পারবে না। তুমি ভালো করে জানো আমার তোমার উপরে অধিকার আছে। আদিবার কথা শুনে সবাই ভ্রু কুঁচকে তাকালো। নাদিয়া বলে ওঠে, অধিকার আছে মানে কি বলিস? মানে আমি ওকে চাকরি দিয়েছি, আমি ওর বস। ওই আমার অনুমতি ছাড়া কিভাবে বের হয়ে যায়? ও তাই বল। প্লিজ ছাড়েন। আয়ুষের দিকে আদিবা মিষ্টি করে হেসে আস্তে আস্তে বলল, ভুলে যেও না আমি কে। আমার কথা শুনতে তুমি বাধ্য। এখন থেকে কোথাও যেতে পারবে না। আঙ্কেল এত করে বলছে, এত রাগ জিদ দেখাও কেন? কই, আমার দিকে তো কখনো এমন রাগ জিদ নিজের অধিকার দেখাতে আসলে না। কি বলতে চান? যা বুঝছো সেটাই বলছি। গরিব আর বড় লোক কখনোই এক হওয়ার না। দেখো, আমাদের যেমন ভুলভাবে হয়ে গেছে, তেমন আঙ্কেল আন্টিও হয়েছিল। আর সেখানে আঙ্কেল তোমার আম্মুকে বিয়ে করে, স্ত্রী হিসেবে মেনে নিয়ে সব দায়িত্ব নিয়েছিল। লাস্টে জানাজানি হওয়ার পর তোমার দাদু তোমার আম্মুকে হুমকি দিয়ে চাকরি থেকে বের করে দিয়েছিল, আর তোমার আব্বুকেও হুমকি দিয়েছিল। আর কিছু কিছু পরিস্থিতি হুট করে হয়ে যায়, যেখানে আমাদের ব্যাপারটা ভেবে দেখো। আয়ুষ আদিবার কথাগুলো শুনে নিজের ভুল বুঝতে পারল। আয়ুষ বলে উঠল, কি করব, আম্মুকে ছোটবেলা থেকে এত কষ্ট করতে দেখেছি। কথাগুলো মনে পড়লে ওই লোকটার উপর রাগ উঠে যায়। অতীত বাদ দাও, নতুন করে জীবন শুরু করা ভালো। আমি জানি না কি করব। কি রে, তোরা এত কি কথা বলস? আপু একটু চুপ থাকবা? বুঝাচ্ছি তো, বুঝাতে দাও। আচ্ছা, আপনি কি আমার উপরে এখনও রেগে আছেন? আমি রেগে আছি মানে? হ্যাঁ, আমার জন্য আপনার এত বড় সর্বনাশ হলো। আরে ধ্যাত, আমি তোমার উপরে কেন রেগে থাকবো? আমাদের ভাগ্য ওই রকম ছিল, তাই এমন হয়েছে। ওখানে তো অনেক ঘর ছিল। তারপর আমি তোমার রুমেই বা কেন যাব? কেন বা উঠলাম? কেন বা তোমার সাথে আমার সব কথা বুঝলে? এইসব নিয়ে আমি ভাবি না। ও, ভেবেছিলাম রেগে আছেন। আরে না, আচ্ছা যাও, তোমার আব্বুর সাথে কথা বলো। বলতে ইচ্ছা করছে না। বউয়ের কথাও শুনবে না নাকি? কি বলছেন? কেউ শুনে ফেলবে তো। তাহলে যাও, না হলে বলে দিব। যাচ্ছি তো। আদিবা আয়ুষের হাত ধরে ওর আব্বুর কাছে নিয়ে গেল। আয়ুষ বলে ওঠে, আমার আপনার উপরে আর রাগ নাই, বাট আমি আপনার বাসায় যাব না। আমার উপরে রাগ করে না থাকলে আমার বাসায় কেন যাবে না? আর ওইটা তো আমার না, তোমার বাসা। আইজেরা কোথা রাখেন তো। ম্যাম, আপনি কি উপরে যাবেন? এই যে রাইসা চলে এসেছে। রাইসা কিছু বলার আগেই সবাই উঠে যেতে লাগলো। ছাদে গিয়ে সবাই এনজয় করতে লাগলো, গান দিয়ে সবাই নাচতে লাগলো। সবাই কাপলভাবে নাদিয়া আয়ুষের দিকে হাত বাড়িয়ে দিলে আয়ুষ কিছুটা লজ্জা বোধ করে। নাদিয়া বলে ওঠে, আরে আরে, এত লজ্জা পাও কেন? আমি নাচতে পারি না, আপনারা নাচেন। আয়ুষ আদিবার দিকে তাকিয়ে থেকে কথাগুলো বলল। নাদিয়া জোর করে হাত ধরে নাচতে লাগলো। আদিবার রাগী লুক নিয়ে তাকিয়ে আয়ুষ বলে ওঠে, ম্যাম, ছেড়ে দেন না। আপনি নাচেন, আপনার কাজে নাচে, ওনার সাথে নাচেন। আমাকে তুমি ঘৃণা করো নাকি? ছি ছি, কি বলেন? ঘৃণা কেন করব? তাহলে কি সমস্যা? আপনি বস, আমি সামান্য সহকর্মী। বিয়েই তো হও। আয়ুষ সাথে সাথে নাদিয়াকে ঘুরিয়ে আদিবার কাজিনের কাছে চলে গেল। আদিবা আয়ুষের কাছে চলে আসলে আয়ুষ কাঁধে হাত দিলে আদিবা আয়ুষের হাত নিজের কোমরে রেখে আরেক হাতে হাত মুঠো নিল আর আস্তে আস্তে বলে, আপুর সময় এক আর আমার সময় কাঁধে হাত দাও, তাই না? না মানে, আমার কেমন যেন লাগছে। বউকে ধরতে এত কিসের শরম পাও? আয়ুষ আদিবাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলতে লাগলো,
আমার বউ হয়ে অন্যজনের সাথে ডান্স করতে গেলেন কেন? আপনি বা আপুর সাথে গেলেন কেন? আমি কি ইচ্ছে করে গেছি নাকি? আমি রেগে যাচ্ছি? আদিবাকে আবার সামনের দিকে ঘুরিয়ে সামনের চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিলে আদিবা চোখ বন্ধ করে ফেলে। আয়ুষ আদিবার ঠোঁটের দিকে যেতে যাবে, সাথে সাথে আদিবা বলে, ওই মানুষজন আছে, চোখ দিয়ে দেখো। আদিবার কথা শুনে আয়ুষ লজ্জা পেয়ে গেল। আয়ুষের ফোন বেজে উঠলে আয়ুষ আদিবাকে ছেড়ে দিয়ে বলল। এক্সকিউজ মি। আয়ুষ কিছুটা দূরে গিয়ে রাকিবের সাথে কথা বলতে লাগলো। রাকিব, কিছু শোনা যাচ্ছে না। আমার বাসে আসতে একটু লেট হবে। তোর কথা বোঝা যাচ্ছে না। কত দেরি হবে? বলতে পারি না, তুই খেয়ে ঘুমিয়ে যা। বাসায় আসবে তুই? আন্টিকে বলবো নাকি এসব পার্টি করে বের করবে? ধ্যাত, এখানে রাইসা আছে, ওনাকে একা রেখে কিভাবে যাব? ওকে থাক। কল কেটে দিল। আয়ুষ রাইসার কাছে গিয়ে বলল, বাসায় যাবেন কখন? আদিবা ড্রিঙ্ক করতে যাবে, আয়ুষ হাত থেকে কেড়ে নিল। আদিবা বলল, দাও না। এইসব খাওয়া লাগবে না, জানতো। এই ম্যামের সাথে এমন ব্যবহার করার সাহস কই পাও? আমার সাহস সবসময় বেশি। যাবে কখন সেটা বলো। যাবো সবাই একসাথে। আদিবা ড্রিঙ্ক আরেকটা নিয়ে খেতে লাগলো। আদিবা আয়ুষের কাছে এসে বলে, খেয়ে দেখো। সরেন। আমাকে সরিয়ে দিলে আমি কান্না করব। নাদিয়া আয়ুষের কাছে এসেছে, মাতলামো করতে লাগলো। আদিবার আম্মু আব্বু এসব কাণ্ড দেখে বলে, এই রনি, তোর বোনদের রুমে রেখে আয়, আর সবাই নিচে চলো, খাবার খেতে হবে। আয়ুষ আদিবার আম্মু বাদে সবাই ড্রিঙ্ক করতে লাগলো। আয়ুষের মেজাজটা বিগড়ে গেল। আতিয়ার দিকে তাকিয়ে বলে, আপু, তুমিও খাইছো? ভাই, খেয়ে দেখ, অনেক মজা। এখান থেকে সরো তো, মেজাজ গরম হয়ে যাচ্ছে। নাদিয়া আয়ুষকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, উফ, তুমি আমাকে রেখে চলে যাও কেন? এই ছাড়ো আপু। নাদিয়াকে সরিয়ে দিয়ে আদিবা আয়ুষের গলা জড়িয়ে ধরল। নাদিয়া পেছনে জড়িয়ে ধরে থাকলো। আয়ুষ বিরক্ত হয়ে বলল, আন্টি, এইগুলোকে কি করব? রুমে দিয়ে আসো, বেশি খেয়ে ফেলেছে সবগুলো। আয়ুষ দুজনকে চেয়ারে বসিয়ে দিয়ে সবাইকে সামলাতে লাগলো। আদিবার আম্মু বলল, এক কাজ করো, সবগুলোকে রুমে রেখে আসো। রহিমা, রহিম, আয়ুষের সাথে সবগুলোকে ধরে রুমে দিয়ে আসো। তিনজন এক এক করে সবাইকে রুমে রেখে আসতে লাগলো। সব কলিগদের রেখে এসেছে। আয়ুষ আতিয়া রনিকে নিয়ে যেতে লাগলো। দুজনকে রুমে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দিয়ে চলে আসলো। আয়ুষের সৎমা বলে ওঠে, আয়ুষ, আমাদের সাথে চলো না, আমি তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসবো। আয়ুষ, চলো না। সৎমা নেশা ঘোরে কথাগুলো বলতে লাগলো। আয়ুষ ওনাকে ধরে নিয়ে যেতে লাগলো। আয়ুষের আব্বুকে আরেক হাত দিয়ে ধরে নিয়ে যেতে লাগলো। দুজনকে আরেকটা রুমে শুইয়ে দিয়ে রেখে আসলো। আদিবার আম্মু রহিম আদিবার আব্বুকে নিয়ে চলে গেল। আয়ুষ নাদিয়া আদিবাকে ধরে নিয়ে যেতে লাগলো। রহিমা সাহায্য করলো, আদিবার রুম দেখিয়ে দিলে দুজনকে রুমে শুইয়ে দিল। আয়ুষ আসতে যাবে, নাদিয়া আয়ুষের শার্ট টেনে ধরে বলল, আয়ুষ, যেও না, আমাদের সাথে শুয়ে পড়ো না। হ্যাঁ, যাও না। চুপ, যত সব। আয়ুষের ধমক শুনে দুজন কান্না করতে লাগলো। আয়ুষ বিরক্ত হয়ে বের হয়ে গেল। রহিমাকে বলল, লেবু পানি নিয়ে এসে দেন তো। রহিমা লেবুর পানি নিয়ে এসে দিলে আয়ুষ রাইসার কাছে গিয়ে তুলে লেবুর পানি খাইয়ে দিলে। রাইসাকে ওয়াশরুমে নিয়ে গেল। বমি করতে করতে ক্লান্ত হয়ে আয়ুষের বুকে ঢুলে পড়ল। আয়ুষ রাইসার মুখে পানি দিলে রাইসা তাড়াতাড়ি উঠে পড়ে। বাসায় চলেন, মাতলামি তো কম করলেন না। কি? আমি কই মাতলামি করছি? আমি করছি, চলেন। আয়ুষ রাইসার হাত ধরে নিচে নামলে আদিবার আম্মু বলল, দুজন খাবার খেয়ে যাও। কিছু খাবো না, আমি বাসায় গেলে বাঁচি। মাতালদের এখান থেকে সরতে চাই। আমার অনেক ক্ষুধা লাগছে, যাব না। যান, খেয়ে নেন, তাড়াতাড়ি বাসায় যাব। তুমিও খেয়ে নাও। আদিবার আম্মুর জোড়াজুড়িতে দুজন খাবার খেয়ে নিল। আয়ুষ রাইসাকে গাড়িতে করে পাঠিয়ে দিল। রাইসাকে বাড়ির সামনে নামিয়ে দিল। বাসার ভিতরে ঢুকতে আয়ুষ গাড়ি চালাতে বলল।
আয়ুষকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আয়ুষ হেঁটে বাসায় চলে গেল। ভেতরে গিয়ে দরজা নক করলে দেখে খুলে রাখা। আয়ুষ ভেতরে গিয়ে শার্ট প্যান্ট খুলে লুঙ্গি টি শার্ট পরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই ফোনের টাইম দেখে চমকে গেল। আয়ুষ তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। রিক্সায় উঠে অফিসে চলে গেল। অফিসে ঢুকতেই সব কলিগরা আয়ুষকে বলে, সরি, রাতে আমরা সবাই অনেক জ্বালাইছি তোমাকে। অনেক উপহার করেছেন, আরও করবেন নাকি ড্রিঙ্কস? আয়ুষের কথা শুনে সবাই হেসে বলে, না না, আর ফ্রি জিনিস বসো তো। ভালো থাকেন, আমি যাই। আয়ুষ লিফটে উঠে দোতলায় চলে গেল। তাড়াতাড়ি করে নাদিয়ার কেবিনের সামনে গিয়ে অনুমতি নিয়ে ভেতরে ঢুকলো। আয়ুষ লিফটে উঠে দোতলায় চলে গেল। সমস্যা নেই, আমর থেকে সব শুনেছি। সবাই তোমার কি হালটাই না করেছে। সরি। আপনার আব্বু আম্মুকে আমি বলে দিব, আর যদি এসব করতে দেখি আপনার খবর আছে। আর করব না, প্রমিস। আয়ুষ কিছু না বলে ফাইলগুলো চেক করতে লাগলো। রাইসা বলে ওঠে, আমি কাজগুলো করে দিয়েছি। শুনো, কয়েকদিন তুমি তোমার জায়গা পরিবর্তন করো। তুমি আদিবা ম্যামের সাথে থাকো আর আমি নাদিয়া ম্যাম। আজকে সিলেটে চলে যাব। কেন আমার জায়গায় আপনি আবার কেন নেবেন? আরে জায়গা নিচ্ছে না, রাইসা মেয়ে আছে, আমার সাথে সব সময় থাকতে পারবে। সারা রাত একসাথে বসে কাজ করলে কোনো সমস্যা হবে না। তাই ওই আমার সাথে যাবে। তুমি আদিবার সাথে থেকে রাইসার কাজগুলো করে দিবে। আচ্ছা, কখন যাবেন? 10 মিনিট পর বের হব। ও আচ্ছা, তাহলে আপনি আমাকে কাজ বুঝিয়ে দিয়ে যান। রাইসা আয়ুষকে নিয়ে আদিবার কেবিনে চলে গেল। আয়ুষকে সব বুঝিয়ে দিয়ে রাইসা চলে গেল। আয়ুষ কাজ সোফায় বসে ফাইলগুলো নিয়ে কাজ শুরু করে দিল। আদিবা ভ্রুকুসকে তাকিয়ে বলে, কি ব্যাপার, রাগ করে আছো নাকি? একবার আমার দিকে ঘুরে তাকালে না? কাজ করা বাদ দিয়ে আপনার দিকে তাকাতে যাব কেন? এইভাবে কথা বলতে পারলে? আপনাকে রাতে ড্রিঙ্কস করতে না করলাম, আমার কথা শুনলেন না। যদি ওইখানে ভুল বলে দিতেন, আমাদের বিয়ের কথা আন্টি শুনলে কি হয়তো বুঝছেন? কি হবে? কচু হইতো। আই লাভ ইউ। আদিবার কথা শুনে আয়ুষ হা হয়ে গেল। আদিবা চেয়ার থেকে উঠে এসেছে। আয়ুষের হাত থেকে ফাইল সরিয়ে দিয়ে কোলে বসে গলা জড়িয়ে ধরলে আয়ুষের বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। আদিবা ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলে আয়ুষের নিঃশ্বাস ঘন হয়ে আসতে লাগলো। আয়ুষের মাথা পেছনে ধরে আদিবা নিজের দখলে নিয়ে নিল। আয়ুষ হাত পা কাঁপতে লাগলো। আদিবা আয়ুষকে ছেড়ে দিয়ে রাগের লোক নিয়ে তাকিয়ে বলল, তুমি এত আনরোমান্টিক কেন? ফার্স্ট কিস করলাম, এইটার অনুভূতি তো আলাদা। আর ও কি না কাঁপছিল, আজব। আয়ুষ আদিবাকে কিছু না বলে মাথার পেছনে ধরে ঠোঁট নিজের দখলে করে নিল। আয়ুষ আদিবার ঠোঁট ছেড়ে গলায় কিস করলে আদিবা চোখ বন্ধ করে ফেলে। সোফায় ফেলে যেই শার্ট খুলতে যাবে সাথে সাথে দরজায় নক হলো। আদিবা তাড়াতাড়ি করে নিজের জায়গায় গিয়ে বসলো। আয়ুষ নিজের কাজে মনোযোগ দিতে লাগলো। আদিবা অনুমতি দিলে লোকটা কেবিনে ঢুকে ফাইলগুলো দিয়ে বুঝিয়ে চলে গেল। আয়ুষ নিজের কাজ করতে লাগলো। আদিবা আয়ুষের দিকে তাকিয়ে বলল, ফাজিল একটা। আর একটু হলে কি হতো? নিজে কেন কাছে এসেছেন? কাছে আসবেন আর আমি ছেলে হয়ে চুপ থাকবো নাকি? তাই নাকি? অন্য মেয়েরা কাছে আসলে কি একই কাজ করবে নাকি? অন্য মেয়েরা কি আমার বউ নাকি? বউ না তো কি, মেয়ে পাইলেই তো ছেলেদের মাথায় ঠিক থাকে না। হুম। ঝগড়া করার ইচ্ছা নাই, কাজ করতে দেন। আমি কি তোমার সাথে ঝগড়া করছি নাকি? আচ্ছা, একটা কথা বলেন তো, আপনাকে সেদিন কে বেঁধে রেখেছিল আর আপনাকে মারতে কেন চাইছিল? আমার আপন চাচা এমন কাজ করেছিল। আমি ওইখানে ঘুরতে গিয়েছিলাম। যখন তাদের সত্যি জেনে যায়, এইসব ভালোবাসা সব মিথ্যা, আমার নামে সব সম্পদ নিজেদের নামে লিখে নেওয়ার জন্য এইসব করেছে। আর আমার চাচাতো ভাই আমাকে দেখে ফেলে ওদের কথা শুনে ফেলার কারণে আমাকে ধরে গোডাউনে বন্দি করে রাখছিল। 3 দিন আমার উপর অনেক টর্চার করেছিল। তারপর আমি কিছু একটা দেই নাই, তারপরও আমি কিছু দেই নাই। সেই দিন আমার চাচির সাহায্যে আমি পালিয়ে আসি, কিন্তু ওরা সবাই আমাকে দেখে ফেলে। আমার পায়ে গুলি করেছিল। সাইড দিয়ে চলে যাওয়ায় তেমন কোনো ক্ষতি হয় নাই, শুধু রক্তক্ষরণ হয়েছিল। তারপর কি হয়েছে তা তো জানোই।
সম্পদের জন্য এমন জঘন্য কাজ কেউ করতে পারে? অবশ্যই পারে। আচ্ছা, তোমার বাড়ি তো গ্রামে, তুমি ওইখানে কি করছিলে? আমি ওইখানে পড়াশোনা করতাম, আর ওই ঘর যার সেই আমাকে অনেক ভালোবাসতো। ওই দাদু মারা যাওয়ার পর আমি ওইখানে থেকে দিনমজুরি কাজ করে নিজে পড়াশোনা খরচ চালাতাম, আর রাত হইলে ওইখানে থাকতাম। ও, আমার জন্য তোমাকে অনেক অপমানিত হতে হয়েছে। সেই দিন আমি তোমাকে ওইভাবে রেখে আব্বুর সাথে চলে এসেছিলাম। সরি। আরে সরি বলার কি আছে? আপনি আমাকে চেনেন না, আমিও চিনি না। সেইখানে একসাথে থাকা অসম্ভব। আপনার আব্বু কি আমাদের ব্যাপারে জানে? তা জানি না, বাট তুমি আমাকে সাহায্য করেছো এইটা জানে। ও আচ্ছা, তা আমাকে ডিভোর্স দিবেন নাকি সবাইকে বলে দিবেন? তোমার কি আমাকে পছন্দ না? আমি তোমার সিনিয়রের জন্য তোমার কি অপছন্দ নাকি? ব্যাপারটা সেইটা না। হুট করে বিয়ে হয়ে গেছে, সেখানে আপনার তো আমাকে ভালো নাও লাগতে পারে। আদিবা কিছু বলতে যাবে, সাথে সাথে নাদিয়ার কল আসলো। আদিবা কল রিসিভ করলো। আয়ুষ কাজ করতে লাগলো। আয়ুষের ফোন বেজে উঠলে আয়ুষ কল রিসিভ করলো। ভাই, অফিস থেকে সোজা আমার শ্বশুর বাড়ি আসিস তো। কেন? আব্বু আম্মু আসতে বলল। যেতে পারবো না, গ্রামে যাব একটু। আম্মুকে আব্বু নিতে আসতে মানুষ পাঠিয়ে দিয়েছে। ও আচ্ছা, ছুটি হলে যাব, এখন কাজ করছি ভাই। আয়ুষ কল কেটে দিল। আদিবা আয়ুষের দিকে তাকিয়ে আছে। আয়ুষ ওদিকে না তাকিয়ে কাজ করতে লাগলো। দুপুরের দিকে আদিবা আয়ুষকে বলল, এদিকে আসো, খাবার খাওয়াই দেই। ক্ষুধা নাই, আপনি খান। এখন করছো কেন? কোনো বিষয় নিয়ে কি রেগে আছো নাকি? না, ভালো লাগছে না, আপনি খান তো। আদিবা প্লেট নিয়ে এসেছে। খাবার বেড়ে আয়ুষের পাশে বসে আয়ুষের দিকে লোকমা এগিয়ে দিল। আয়ুষ প্রথম না করলেও আদিবা জোর করে মুখে দিয়ে দিল। আদিবা নিজে খেতে লাগলো আর আয়ুষকে খাইয়ে দিতে লাগলো। দুজনের খাওয়া শেষ হলে পানি খেয়ে নিজেদের কাজ করতে লাগলো। অফিস ছুটি হলে আয়ুষ বের হয়ে গেল। আয়ুষ বাসায় চলে গেল। রাকিবের সাথে দেখা করে বলল, রাকিব, আম্মু এসেছে, আমি দেখা করতে যাচ্ছি। কোথায় এসেছে? আপুর শ্বশুর বাড়িতে। ও আচ্ছা, যা। আয়ুষ বের হয়ে গেল। সিএনজি নিয়ে সোজা আদিবাদের বাসার সামনে গিয়ে নামলো। ভাড়া দিয়ে গেট দিয়ে ভেতরে চলে গেল। সদর দরজা নক করলে দরজা খুলে দিল। ভেতরে ঢুকতেই দেখে আয়ুষের আম্মু আর সবাই বসে আছে। আয়ুষকে দেখে বলে, বাবু কেমন আছোস? ভালো আম্মু, তুমি ভালো আছো? আয়ুষ ওর আম্মুর কাছে গেলে আয়ুষকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। আয়ুষ ওর আম্মুর কপালে চুমু দিয়ে বলল, আম্মু, তুমি আসবে আমাকে একটা বারও বললে না। তোমার আম্মু নিজেও জানতো না আমি মানুষ পাঠিয়ে নিয়ে এসেছি। আয়ুষ তখন অফিস থেকে কই গেছিল? বাসায় গেছিলাম। ও আচ্ছা। আয়ুষ, আজকে আমরা সবাই বাসায় যাব, আর আতিয়া রনির বিয়েটা আবার নতুন করে অনুষ্ঠান করে দিতে চাচ্ছি। তুমি কি বলো? আপনাদের যেটা ভালো লাগে ওইটা করেন, আমি আর এসবের ভিতরে কি বলবো। তাহলে চলো আমাদের বাসায় যাই। দুদিন পর ভিতরে সবাইকে দাওয়াত করতে হবে, অনেক কাজ আছে। ও আচ্ছা। সবাই টুকটাক কথা বলে। আয়ুষ ওর আম্মু, সৎমা, আব্বু, আতিয়া সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়ুষ গাড়িতে বসে থেকে বাহিরের দিকে তাকিয়ে আছে। আয়ুষ ওর আম্মুর কাঁধে মাথা দিয়ে বসে থাকতো। আয়ুষের আম্মু আয়ুষের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আয়ুষ, কিছু হয়েছে? না আম্মু, তোমাকে কাছে পেয়ে অনেক ভালো লাগছে। তোমাকে ছেড়ে এখানে থাকতে ভালো লাগে না আম্মু। আয়ুষের কথা শুনে আয়ুষের আম্মু কপালে চুমু দিয়ে বলে, একা থাকা শিখতে হয় বাবা। আর এখন শুধু আমার কথা ভাবলে চলবে? তোমার বড় আম্মু, আব্বু আর বোনও আছে। সবাইকে নিয়ে চলা উচিত বাবা। আমি অসুস্থ মানুষ, কখন কি হয়ে যায় বলা যায় না। না আম্মু, তোমার কিছু হবে না। আয়ুষ ওর আম্মুকে জড়িয়ে ধরে। আয়ুষের সৎমা আব্বু ওদের কথাগুলো শুনছিল। আয়ুষের সৎমা ভাবতে লাগলো, এই সময় কোনো সন্তান মাকে এত ভালোবাসতে পারে, সত্যি উনি অনেক ভাগ্যবান। এমন দুইটা ছেলে মেয়ে পেয়েছে। আর আমার সন্তানেদের টাকার প্রয়োজন হইলে আমাদের কথা মনে পড়ে। কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণায় পানি চলে আসলে আয়ুষের আব্বু বলে ওঠে, কি হয়েছে, কান্না করছো কেন?
না কিছু না। আমি জানি কেন কান্না করছো। কেন শুনি? আয়ুষকে ওর আম্মুকে এত ভালোবাসা দেখে, তাই না? না মানে আসলে রাহেলা অনেক ভাগ্যবতী, এমন দুইটা সন্তান পেয়েছে যাদের কাছে টাকা পয়সা না থাকার সত্ত্বেও ওইটুকু ছেলে মায়ের জন্য জব করা শুরু করেছে। মাকে কতটা ভালোবাসলে এমন করতে পারে। আর আমাদের দুইটা টাকার দরকার হইলে আমাদের কথা মনে পড়ে, আমাদের সাথে ভালোভাবে কথা বলার সুযোগও পায় না। সৎ মায়ের কথা শুনে আয়ুষের আম্মু বলে, আফা চিন্তা করবেন না, আমার সন্তানদের আমি চিনি। ওরা একবার আপনার সাথে মিশতে পারলে আপনাদের কখনোই কষ্ট দেবে না। আমার কখন কি হবে আমার সন্তানদের তো আপনাদের দুজনের কাছে রেখে চলে যেতে হবে। আম্মু, বাজে কথা বলো না, তোমার কিছু হবে না। আতিয়া ওর আম্মুকে জড়িয়ে ধরলো। সবাই টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে গেল। আয়ুষ আতিয়া অবাক হয়ে গেল। সবাই ভেতরে ঢুকলে আয়ুষের দাদিমা এসেছে। আয়ুষের আম্মুকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। আয়ুষের আম্মু বলে, ম্যাম প্লিজ ক্ষমা চাইবেন না, আপনাদের কোনো ভুল নাই, এখানে আমার ভুল ছিল। দুজন নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিল। আয়ুষ আতিয়ার দিকে তাকাতে আয়ুষের আব্বু বলে, আম্মা, এইটাই আয়ুষ আর আতিয়া। আয়ুষ আতিয়ার কাছে এসেছে, জড়িয়ে ধরে আদর করতে লাগলো। আয়ুষ চাচা চাচির সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়ুষ সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করল। হঠাৎ করে পেছন থেকে একজন বলে ওঠে, চাচু, এটা আয়ুষ আর আতিয়া আপু নাকি? হ্যাঁ, আয়ুষ আতিয়া, এটাই তোমার ছোট চাচ্চুর মেয়ে তুলি। আসসালামু আলাইকুম। সবাই দেখছি, বড় আপুরদের তো দেখছি না। তোমার বড় আপুরা অনেক ব্যস্ত, হয়তো স্বামীদের নিয়ে পার্টিতে গেছে। ও আচ্ছা। আচ্ছা চলো তোমাদের দুজনের রুম দেখিয়ে দেই। আয়ুষ আতিয়া ওর সৎ মায়ের সাথে যেতে লাগলো। আতিয়াকে একটা রুম দেখিয়ে দিল। আয়ুষকে একটা রুমে নিয়ে গিয়ে বলল, এই রুম তোমার পছন্দ হয়েছে? আমি নিজের হাতে তোমার জন্য সাজিয়েছি। অনেক সুন্দর হয়েছে, বাট আমার ছবি কই পাইলেন? আতিয়ার ফোন থেকে নিয়েছিলাম। আয়ুষ অবাক হয়ে ওর সৎ মায়ের দিকে তাকিয়ে খুশিতে বলল, ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমার জন্য সাজানোর জন্য। যা বাবা, ছেলের জন্য সাজিয়েছি, ছেলে ধন্যবাদ দিয়ে মাকে পর করে দিল। আয়ুষ সৎ মায়ের কথা শুনে ফিক করে হেসে দিল। সৎ মাও হেসে ফেলল। আচ্ছা থাকো, কি খাবে বলো? আপনি খুশি হয়ে যা রান্না করবেন সেটা খাবো। ওকে থাকো, তোমার আম্মুর থেকে শুনে রান্না করব। একটা কাজ করো, আলমারিতে দেখো তোমার জন্য ড্রেস কিনেছি, দেখো ওইসব লাগে নাকি। ওই দিকে দেখো সব কিছু আছে, আর ওই দিকে ওয়াশরুম আছে। আয়ুষের সৎ মা আলমারি খুলে দিলে আয়ুষ হা হয়ে গেল। কিছু বলার আগে চলে গেল। আয়ুষ দেখতে লাগলো, এক পাশে পাঞ্জাবি ব্লেজার কালেকশন, অন্যদিকে শার্ট প্যান্ট টি শার্ট। আরেকটা আলমারিতে ওয়ালেট ঘড়ি ছেলেদের সব কিছু আছে। আয়ুষ মনে মনে ভাবতে লাগলো। পুরো দোকান তুলে নিয়ে এসেছেন নাকি? আয়ুষ কালো একটা শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে থেকে ঠিক মাপে হয়েছে। আয়ুষ রুম থেকে বের হয়ে নিচে গেল। দেখে নিচে চিল্লাপাল্লার শব্দ। আয়ুষ নিচে নামতে লাগলো। দেখে একটা মেয়ে সৎ মায়ের দিকে রাগী লুক নিয়ে গালাগালি করছে। আয়ুষ নেমে কাছে যেতে যেই ফুলদানি দিয়ে ঢিল মারে। আয়ুষ দৌড়ে গিয়ে সৎ মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলে ফুলদানিটা আয়ুষের পিঠে লাগলো। সবাই চমকে গেল। আয়ুষের সৎ মা বলে ওঠে, আয়ুষ বাবা, তুমি ঠিক আছো? আফিয়া, এটা কি করলি? এই ছেলেকে, ও তোমার সতীনের ছেলে নাকি? সব সম্পদের মালিক এসে গেছে তাহলে। আয়ুষ সামনের দিকে ঘুরে বলে ওঠে, এইটা কি ধরনের ব্যবহার? এই লেকচার দিস না, আমার মায়ের সাথে আমি যা ইচ্ছে করব। ও আপনি বড় আপু, মায়ের সাথে এমন ব্যবহার কে করে? আয়ুষ তুমি যাও, ওর সাথে কথা বলে লাভ নাই। ওই নেশা করে এসেছে, নেশা করলে ওর মাথা ঠিক থাকে না। আপু দেখ, চামচাগিরি করতে লোক চলে এসেছে। আপু ওখানে বসে থাকিস না। আয়ুষের আম্মু বলে, আয়ুষ তুই এইখান থেকে যা। আর মা, এটা কি ধরনের ব্যবহার? উনি তোমার আম্মু, তার গায়ে হাত তুলতে যাও?
আবার যা নয় তাই বলছো? আয়ুষের আম্মুর কথা শুনে আফিয়া রেগে গিয়ে আয়ুষের মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, এই নোংরা মহিলা, একদম আমাদের ব্যাপারে নাক গলাবি না। অফিসের বসের সাথে প্রেম করে বাচ্চা পেটে নেস, আবার এসেছে আমাদের ব্যবহার শেখাতে। আফিয়ার কথা শুনে আয়ুষের মাথা খারাপ হয়ে গেল। আয়ুষ রেগে আফিয়ার গলা চেপে ধরলে সবাই দৌড়ে আসতে লাগলো। আয়ুষ বলে ওঠে, ফালতু মাইয়া, তোর এত বড় সাহস আমার আম্মুকে নিয়ে বাজে কথা বলোস? তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করছোস তেমন কিছু বলি নাই। আমার আম্মুকে নিয়ে বাজে কথা বলার সাহস কিভাবে হলো তোর? আমি তোকে মেরে ফেলবো। আয়ুষকে সবাই ধরে টানতে লাগলো। আয়ুষের আম্মু দৌড়ে এসেছে, আয়ুষের হাত ধরে বলে, আয়ুষের গালে থাপ্পড় মেরে চিল্লিয়ে বলল, আয়ুষ, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? বড় বোনের গায়ে হাত দেস? বড় বোনকে তুই বলস? ছি, আমি তোকে এই শিক্ষা দিয়েছি? আয়ুষের আম্মু কথাগুলো বলে পড়ে যেতে নিলে আয়ুষ সাথে সাথে আফিয়াকে ছেড়ে দিয়ে ওর আম্মুকে ধরে বলল, আম্মু সরি, আর এমন করবো না। এ আম্মু, এমন কেন করছো? আয়ুষ, তোমার আম্মুকে সোফায় বসিয়ে দাও। রাহেলা, পানিটা খেয়ে নাও। এত চিল্লাইয়া কথা কেন বলছো? আয়ুষের আম্মু পানি খেয়ে নিজেকে শান্ত করে আয়ুষকে ধাক্কা দিয়ে বলে, ছাড়, একদম টাচ করবি না, বেয়াদব কোথাকার। আম্মু, উনি তোমাকে বাজে কথা বললো কেন? আয়ুষের আম্মু বলে, ও বলেছে বলে তোকে কেন বেয়াদপি করতে হবে? এখনই আপুর কাছে ক্ষমা চা, যা। সরি, আপনি যদি আর আম্মুকে নিয়ে বাজে কথা বলেন। মেরে ফেলতে নিয়ে আবার সরি বলা হচ্ছে, নাটকবাজ কোথাকার। আয়ুষ আফিয়ার দিকে তাকিয়ে বলল। আয়ুষকে ধাক্কা দিয়ে চলে গেল। আয়ুষের রাগে শরীর কাঁপতে লাগলো। আতিয়া এসেছে, আয়ুষের হাত ধরে ফেলল। আতিয়া আয়ুষকে বলল, বাদ দে ভাই, রাগ করিস না। আয়ুষের ফোনে কল আসলে আয়ুষ দেখে রাকিব কল দিয়েছে। আয়ুষ আতিয়ার হাত সরিয়ে চলে যেতে নিলে সৎমা বলে ওঠে, আয়ুষ, কোথায় যাচ্ছ? এত বড় লোক মানুষদের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আয়ুষ কথাটা বলে বের হয়ে গেল। সৎমা ডাকলে শুনল না। আয়ুষ বাসা থেকে বের হয়ে সোজা সিএনজি নিয়ে বাড়িতে চলে আসলো। দরজা নক করতেই দেখে রাকিব খাবার খাচ্ছে। আয়ুষ চকিতে শুয়ে পড়ল। রাকিব বলে ওঠে, খালা কই রে? কিছু বলতে ভালো লাগছে না, ঘুমাবো। আয়ুষ ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বের হয়ে গেল। অফিসে গিয়ে কেবিনে ঢুকতেই আদিবা বলে ওঠে, আয়ুষ, আমাদের সিলেট যেতে হবে। আগামীকালের ভিতরে কাজটা বুঝিয়ে দিয়ে আসতে হবে। রনি আতিয়ার বিয়ে। আচ্ছা। চলো, টিকিট কাটা হয়ে গেছে। আয়ুষ আদিবা বের হয়ে গেল। দুজন স্টেশনে চলে গেল। দুজন ট্রেন আসার অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ পর ট্রেন আসলে দুজন ট্রেনে উঠে পড়ল। আয়ুষ আদিবা একসাথে বসে যেতে লাগলো। আদিবা আয়ুষের কাঁধে মাথা দিয়ে বসে থেকে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। আয়ুষ বলে উঠল, কি করছেন? জামাই কাঁধে মাথা দিয়েছি, অন্য কারোর কাঁধে না। ভালো। আয়ুষ আর কিছু না বলে চুপচাপ বসে থাকলো। 6 ঘন্টা জার্নি করে চলে গেল। দুজন ট্রেন থেকে নেমে সোজা রেস্তোরাঁ গিয়ে খাবার খেয়ে হোটেলের উদ্দেশ্যে বের হয়ে গেল। নাদিয়া রাইসা যে হোটেলে আছে সেই হোটেলে চলে গেল। নাদিয়া রাইসা আরও কিছু কলিগ সাথে দেখা করে দুজন যেতে লাগলো। আয়ুষ কলিগদের সাথে চলে গেল। নাদিয়া আদিবা রাইসা এক রুমে চলে গেল। আয়ুষ ফ্রেশ হলে নাদিয়া কল দিল। আয়ুষ নাদিয়ার রুমের সামনে গিয়ে নক করলে নাদিয়া বলে, ভেতরে আসো। আয়ুষ ভেতরে ঢুকলে দেখে আদিবা হাত পা ছেড়ে খাটের উপরে শুয়ে আছে। রাইসা বলে ওঠে, এই ফাইলের কাজগুলো করে দাও। আর দুঃখিত, রেস্ট নেওয়ার সময় দিতে পারলাম না। সমস্যা নাই। আয়ুষ সোফায় বসলে নাদিয়া ফাইলগুলো দিল। আদিবা উঠে এসে আয়ুষের পাশে বসে কাজ করতে লাগলো। নাদিয়া রাইসা নিজেদের কাজ করতে লাগলো। আদিবা বলে ওঠে, এই, কফি খাবে তোমরা? ওয়েট করো, আমি বানিয়ে দিই। নাদিয়া কফি বানাতে চলে গেল। তিনজন মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে কাজ শেষ হলে নাদিয়া আদিবা হোটেল থেকে বের হয়ে গেল। আয়ুষ কলিগদের রুমে গিয়ে খাটে শুয়ে পড়ল। কারো ডাকে আয়ুষের ঘুম ভেঙে গেল। আয়ুষ উঠলে একজন বলে, চলো খাবার খেতে যাব সবাই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও।
আয়ুষ ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে সবার সাথে নিচে চলে গেল। সবাই এক টেবিলে বসলো। সবাই খাবার অর্ডার দিতে লাগলো। আদিবা আয়ুষের জন্য অর্ডার দিয়ে দিল। আয়ুষ রাকিবের কল পেয়ে বলল, কি রে, কোথায় তুই? খালু এসেছিল? আমি সিলেটে এসেছি, তুই খেয়ে ঘুমিয়ে যা। কথাটা বলে কল কেটে দিল। আয়ুষ সবার খাবার দেখে সেইভাবে খেতে গেলে খাবার পড়ে যেতে নিলে আদিবা চামচ রেখে হাত দিয়ে খেতে লাগলো। আদিবাকে দেখে সবাই একভাবে খেতে লাগলো। আয়ুষের মুখে হাসি ফুটে উঠল। সবাই খাওয়া শেষ করে বাইরে হাঁটতে চলে গেল। আয়ুষ আদিবা নাদিয়ার মাঝখানে হাঁটছিল। নাদিয়া আয়ুষের হাত ধরলে আয়ুষ কিছুটা চমকে গেল। আয়ুষ হাত সরিয়ে নিয়ে আদিবাকে মাঝখানে দিলে নাদিয়ার রাগ হতে লাগলো। আদিবা আয়ুষকে বলল, কি হয়েছে, এভাবে মাঝখানে দিলে কেন? কিছু না, দুজনের মাঝখানে থাকতে ভালো লাগছে না। তখন আবার পেছন থেকে রাইসা এসে হাঁটতে লাগলো। আয়ুষ, তোমার আম্মু নাকি এসেছে ঢাকা? হুম। আন্টির সাথে দেখা করাও। আচ্ছা। তিনজন হাঁটাহাঁটি করতে করতে অনেক দূর চলে গেল। আদিবা রাস্তার উপরে বসে পড়ে বলল, আমি আর হাঁটতে পারবো না, পা ব্যথা করছে। পা ব্যথা করছে? এত দূর আসার কি দরকার ছিল? এই রাস্তায় হাঁটতে ভালো লাগে তাই। আর তুমি তো জানো আমার পায়ে হাতে ব্যথা আছে, সেই ব্যথা মাঝে মাঝে জেগে ওঠে। আয়ুষ সবাইকে অবাক করে দিয়ে আদিবার দিকে হাত দিয়ে বলে, হাত ধরে উঠেন, বাচ্চাদের মতো করেন না। আয়ুষ জানে মানে? না মানে বলছিলাম। আদিবা আয়ুষের হাত ধরে উঠলে আয়ুষ আদিবাকে পাজা কোলে তুলে নিল। নাদিয়ার রাগে হাত মুঠো করে ফেলল। আদিবা আয়ুষের গলা জড়িয়ে ধরে থাকলো। নাদিয়া বলে ওঠে, এবার জড়িয়ে ধরে আছিস কেন? একটু দূরে সরে ধর, মনে হয় একেবারে ঠোঁটের কাছে যাচ্ছিস। নাদিয়ার কথা শুনে আদিবা ঢোক গিলে বলে, কি বলো আপু, ভুলে যাও না, ও আমাদের ছোট কিন্তু। ও। নাদিয়া রাইসাকে নিয়ে রেখে সামনে হাঁটতে লাগলো। আয়ুষ আদিবা অবাক হলে আদিবা হেসে আয়ুষের ঠোঁটে কিস করলো হালকা করে। আয়ুষ ভ্রকুসকে তাকালে আদিবা বলে, এইভাবে তাকাও কেন? এই বর, আমরা বাসর করব কবে? কি বলেন, লজ্জা শরমে মাথা খাইছেন নাকি? তুমি আমার স্বামী হও, লজ্জা কেন করব? হ্যাঁ, ইস, ইচ্ছে করছে তোমার ঠোঁটগুলো একদম চকলেটের মতো খেয়ে ফেলি। হঠাৎ করে আমার প্রতি এত ভালোবাসা কই থেকে আসলো? যখন থেকে শুনেছেন আমি ওনার ছেলে, তখন থেকে আপনার ব্যবহার পরিবর্তন হয়ে গেছে। কি বলতে চাও? আমি লোভে তোমাকে ভালোবেসেছি নাকি? দেখো, আমি তোমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি আগেই, আর লাস্টের দিকে না জানতে পারলাম তুমি আমার আঙ্কেলের ছেলে, আর তুমি আমার স্বামী, তোমার প্রতি ভালোবাসার জন্ম নিবে, এইটাই স্বাভাবিক। তুমি আমাকে লোভী ভাবলে? ছি। আদিবা রাগ করে আয়ুষের কোল থেকে নেমে একা হাঁটতে লাগলো। আয়ুষ আদিবাকে বলল, রাগ করে লাভ নাই, নিজের ক্ষতি। তাতে তোমাকে ভাবতে হবে না। আদিবা রেগে চলে যেতে লাগলো। আয়ুষ কিছু না বলে পেছন পেছন যেতে লাগলো। হোটেলে চলে গেল। আয়ুষ কিছু না বলে কলিগদের রুমে চলে গেল। সবার সাথে আড্ডা দিয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে আয়ুষ ফ্রেশ হয়ে দেখে সবাই রেডি হয়ে কোথাও যাচ্ছে। রাইসা এসে বলে, আয়ুষ, রুমে আসো তো। আয়ুষ রাইসার সাথে যেতে লাগলো। রুমে গিয়ে দেখে নাদিয়া বসে থেকে বলছে, আয়ুষের সাথে তো আসছিলি, আর ন্যাকামি করে হেঁটে আসলি কেন? ম্যাম কি হয়েছে? আদিবা হাঁটতে পারছে না, পায়ে ব্যথা করছে। আমি এখন কিভাবে কি করব? আগেই বলেছিলাম জিদ খুব খারাপ জিনিস। আয়ুষ, তুমি ম্যামকে নিয়ে চলো, আমরা দুজনেই লাগেজ নিয়ে যাই। আমি কারোর সাথে যাব না, একা যাব। আদিবা খাট থেকে উঠে একা হাঁটতে যাবে, সাথে সাথে আয়ুষ ধরে ফেলে পাজা কোলে নিয়ে নিল। আদিবা বারবার বলতে লাগলো, আপু, নামিয়ে দিতে বলো, আমার কিন্তু অনেক রাগ হচ্ছে। রাগ আবার কাকে বলে? কেমন দেখা যায়? ন্যাকামি বন্ধ কর। আয়ুষ, তাহলে আসো। ওরা দুজন চলে গেল। আদিবা কিছু বলতে যাবে, আয়ুষ আদিবার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। 3 মিনিট পর ছেড়ে দিলে দুজন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আদিবা আবার কিছু বলবে, আবার কিস করে দিল।
আদিবা রাগ করে আর কোনো কথা না বলে চুপ করে থাকলো। আয়ুষ আদিবার ওড়না দিয়ে ঠোঁট মুছে নিচে যেতে লাগলো। নিচে গিয়ে গাড়িতে উঠে পড়ল। আয়ুষ বলে ওঠে, দুজন যে চলে যাচ্ছেন, এদিকে কে সামলাবে? গতকাল সব কাজ বোঝানো হয়ে গিয়েছে, ওরা এখন সব দেখে নেবে, মাঝে মাঝে এসে চেক করতে হবে। ও আচ্ছা। গাড়ি আপন গতিতে যেতে লাগলো। স্টেশন গেলে আয়ুষ আদিবাকে কোলে করে গাড়ি থেকে নামিয়ে স্টেশনের ভেতরে চলে গেল। ট্রেন আসলে সবাই উঠে পড়ল। 6 ঘন্টা জার্নি করে চলে গেল ঢাকায়। স্টেশন থেকে বের হয়ে দেখে গাড়ি দাঁড়িয়ে আছে। আয়ুষ গাড়িতে তুলে দিয়ে বলল, আপনারা যান, আমি বাসায় যাব। আমাদের সাথে চলো। না, যান। আয়ুষ কথাটা বলে একটা সিএনজি নিয়ে চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিল। ঘুম ভাঙলে রাকিব বলে ওঠে, আয়ুষ উঠ। কি রে, অফিসে যাস নাই নাকি? না, জব ছেড়ে দিয়েছি। তোদের কোম্পানিতে জব নিয়েছি। বিয়ের লাস্টে জয়েন হব। তাড়াতাড়ি রেডি হয়ে নে। কেন? তোদের বাসায় যাব। ওঠ, অনেক কাজ আছে। আয়ুষ রাকিবের কথা শুনে বলে, যাব না রে। রাগ কম কর শালা, চল। রাকিব আয়ুষকে টেনে চৌকি থেকে নামিয়ে কলের পাড়ে পাঠিয়ে দিল। আয়ুষ গোসল করে পোশাক পরে রাকিবের সাথে যেতে লাগলো। বাসায় গেলে আয়ুষ দেখে বাসায় অনেক মানুষ এসেছে। আয়ুষকে দেখে আয়ুষের সৎমা আয়ুষের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ুষকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়ুষ সবার সাথে কুশল বিনিময় করে নিজের রুমের দিকে চলে গেল। আয়ুষ হঠাৎ করে শুনতে পেল, প্লিজ, আর কতদিন এভাবে আমাকে ব্ল্যাকমেল করবে? আর কত টাকা দিব তোমাকে? আমি আর সত্যি পারছি না। আমি আর কোনো টাকা তোমাকে দিতে পারবো না। আমাকে প্লিজ মুক্তি দাও। একজন ছেলে মানুষের কণ্ঠ পেলে আয়ুষ রুমে ঢুকতে দেখে চমকে গেল। আয়ুষ দেখে একটা ছেলে আফিয়াকে খাটের সাথে চেপে ধরেছে। আয়ুষ রাগে লাথি দিয়ে সরিয়ে দিল। আফিয়া চমকে গেল। ছেলেটা রেগে কিছু বলবে, আয়ুষ ছেলেটার কলার ধরে তুলে মুখে ঘুষি দিতে দিতে বলল, এত বড় সাহস আমার বোনের সাথে জোর জবরদস্তি করিস? তোর সাহস কি করে হয়? আয়ুষ, তুই এখান থেকে যা। ওই আমার বয়ফ্রেন্ড, যা এখান থেকে। বয়ফ্রেন্ড হইলে ব্ল্যাকমেল করে টাকা খায় কিভাবে? আর আপু, তোমার তো স্বামী আছে, ফাজলামি করো। ছেলেটা আয়ুষকে ধাক্কা দিয়ে বলে, বাহ, তোর এত বড় সাহস! তোর ভাইকে দিয়ে আমাকে মার খাওয়ালি। আমি যদি তোর ভিডিও পাবলিশ না করে দেই, আমার নাম সোহাগ না। তোর কপালে দুঃখ আছে। সোহাগ, প্লিজ এমন করো না। ও ছোট মানুষ, বুঝতে পারে নাই। প্লিজ তুমি এমন করো না। আমি তোমার টাকা সব দিয়ে দেবো, প্লিজ। আয়ুষের দিকে তাকিয়ে বলে, তোর ভাইকে দিয়ে আমার পা ধরিয়ে ক্ষমা চাওয়া, না হইলে। আয়ুষ মুখে আরেকটা ঘুষি দিয়ে বলে, কি করবি তুই? কিসের ভিডিও পাবলিশ করবি? ওয়েট, তোকে তো দেখাচ্ছি মজা। আয়ুষ আফিয়ার ফোনটা নিয়ে জোর করে রুম থেকে বের করে দিল। আফিয়া দরজা খুলে বলতে লাগলো। আয়ুষ ফোনের ক্যামেরা চালু করে টেবিলের উপর রেখে সোহাগের সামনে গিয়ে বলল, কি করবি তুই? আমার বোনের ভিডিও পাবলিশ করবি, তাই না? আয়ুষ প্যান্ট থেকে বেল্ট খুলে সোহাগকে মারতে লাগলো। সোহাগ মারতে আসলে পায়ে একটা লাথি দিয়ে ফেলে দিয়ে আবার মারতে লাগলো। আয়ুষ মেরে আধা মরা করে ফেলে। সোহাগ আয়ুষের পায়ে ধরে কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ আমাকে ছেড়ে দাও। শার্ট খোল। আয়ুষের কথা মতো সোহাগ শার্ট প্যান্ট খুলে ফেললো। আয়ুষ বলে, সব খোল, না হলে তোর খবর আছে। আয়ুষের কথাতে পুরো উলঙ্গ হয়ে গেল। আয়ুষ বলে, কান ধরে উঠবোস কর। না করতে চাইলে আয়ুষ মারতে যাবে, সাথে সাথে উঠবোস করতে লাগলো। আয়ুষ ভিডিও করা শেষ করে বলল, এই ফোনের লোক কি জানাস তো বল। সোহাগ লক বলে দিলে আয়ুষ বলে, এখন বল, ভিডিও সব সারা জীবনের মতো ডিলিট করবি, নাকি আমি এইগুলো সুন্দর করে এডিট করে পাবলিশ করব? আর তোকে আমি এখান থেকে একটা কাপড় নিতে দিব না। সারা ঢাকা শহর ঘোরাবো, ভেবে দে কি করবি। সোহাগ আয়ুষের পায়ে ধরে কান্না করতে করতে বলে, বিশ্বাস করো, আমার কাছে কিচ্ছু নাই। আমি এতদিন মিথ্যা ব্ল্যাকমেল করতাম। আমার কাছে কোনো কিছুই নাই। কিভাবে বিশ্বাস করব? সোহাগ বলে, আমার সাথে চলো। আমার ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব যা আছে সব চেক করে দেখে নাও। বড় লোক হয়ে কেন আমার বোনের থেকে ব্ল্যাকমেল করে টাকা নেস? সোহাগ কান্না করতে করতে বলে, এটাই আমার কাজ। আমি গরিব ঘরের সন্তান। আমার ছোট্ট বোন অনেক অসুস্থ। ওকে চিকিৎসা করানোর জন্য অনেক টাকা লাগবে।
আমি আমার বোনকে অনেক ভালোবাসি। ওই আমার সব, আমার দুনিয়াতে আর কেউই নেই। নিজের বোনের কথা ভেবে এতে কিছু, আর অন্যজনের বোনের সাথে এসব করতে লজ্জা করে না? আয়ুষের কথা শুনে সোহাগ বলে, আমি ওইসব মেয়েদের টার্গেট করি যেসব মেয়েরা স্বামী থাকা সত্ত্বেও পরক্রিয়া করে। বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়েদের সাথে এমন করি। আচ্ছা, এসব পড়ে নে। ছেলেটা পড়ে নিলে আয়ুষ দরজা খুলে দিলে আফিয়া কান্না করতে লাগলো। আয়ুষের গালে একের পর এক থাপ্পড় মারতে লাগলো। আয়ুষ আফিয়ার হাত ধরে খাটের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে দরজা লাগিয়ে দিল। তোমার বোন কোন হসপিটালে আছে, আর কত টাকা লাগবে চিকিৎসা করতে? সোহাগ হসপিটালের নাম বলল। এখন আর 1 লাখ টাকা লাগবে। ও আচ্ছা, ডোনেশন তুললে কেমন হবে? আমি তোমার বোনের সাথে দেখা করতে চাই। সোহাগ অবাক হয়ে বলে, সত্যি? হ্যাঁ, আমাকে নিয়ে চলো। আর আপু, তোমার ফোন আপাতত আমার কাছে থাক। আর বেশি চিল্লাপাল্লা করলে তোমারও কপালে দুঃখ আছে। সোহাগ আফিয়ার পায়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দাও, বাট আফিয়া তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসে, তাহলে তার সাথে সম্পর্কটা মিটিয়ে নিও। সোহাগের গালে থাপ্পড় মারবে আয়ুষ হাত ধরে বলে, থাপ্পড় মারার আপনি কে? নিজেও কম না। স্বামী থাকতে অন্য কারোর সাথে রিলেশন করতে চান যত সব। আপনার সাথে পরে কথা বলছি। সোহাগ চলো। আয়ুষ সোহাগের সাথে বের হয়ে গেল পেছনের গেট দিয়ে। আয়ুষ সোহাগের সাথে হসপিটালে গিয়ে দেখে সত্যি ওর বোন হসপিটালে। আয়ুষ সোহাগকে বলে, আচ্ছা, আমি বাকি টাকা দেখি ব্যবস্থা করতে পারি কি না। সোহাগ বলে, বোনের সাথে দেখা করবে না? চলো, ওই অনেক খুশি হবে। আয়ুষ সোহাগের বোনের কাছে গিয়ে কথা বলতে লাগলো। মেয়েটার কথা বলার ধরন দেখে আয়ুষ অনেকটা আবেগপ্রবল হয়ে গেল। আয়ুষ মেয়েটার কপালে চুমু দিয়ে বলে, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমাকে এই হসপিটাল থেকে বের করব। আজকে আমি আসি বোন, পরে আবার আসবো। আয়ুষ বিদায় নিয়ে চলে গেল। সোহাগ আয়ুষকে জড়িয়ে ধরে বলে, তুমি অনেক ভালো আয়ুষ। বোনের খেয়াল রেখো। আয়ুষ ওইখান থেকে বের হয়ে গেল। আয়ুষ ভিডিওটা একেবারে ডিলিট করে দিল। ফোন থেকে আয়ুষ বাসায় গেলে সৎমা বলে, আয়ুষ কোথায় গেছিলে? একটু বাইরে। আসো, খাবার খেয়ে নিবে। আম্মু, আমার ক্ষুধা নাই। তুমি আমাকে কি বললে? কেন আম্মু বললাম? আয়ুষের সৎমা আয়ুষকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। আয়ুষ সৎমার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেল। আফিয়ার রুমে গিয়ে নক করল। কে? আমি। আয়ুষ ভিতরে ঢুকলে দেখে আফিয়া কান্না করছে। আয়ুষ আফিয়ার পাশে বসে ফোনটা দিয়ে বলে, এতক্ষণ ধরে কে কান্না করে? মাথা ব্যথা করবে তো? করছে। তো কান্না থামাও না কেন? দেখো আপু, যা হবার হয়ে গেছে। এখনও সময় আছে। ভাইয়াকে নিয়ে সুখে থাকো। ভাইয়া কত ভালো মানুষ, ওনার সাথে কথা বললাম, কত সরল তার কথাবার্তা। তুমি তার সাথে এমন কিভাবে করতে পারলে? আমি আগে ওকে সহ্য করতে পারতাম না, ও গরিব এই জন্য। কিন্তু আমি এখন বুঝতে পারি আমি ওকে কত ভালোবাসি। কিন্তু কোনো মুখে ওর সাথে কথা বলবো, ওকে আমি ঠকিয়েছি। ও সব কিছু জেনে আমার পাশে সব সময় থাকে। আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে। নিজের ভুল বুঝতে পারো, খুব ভালো। আচ্ছা থাকো, ভাইয়াকে পাঠিয়ে দেই। মাথা ব্যথা করছে, তোমার মাথায় হাত বুলিয়ে দিবে। আয়ুষের কথা শুনে আফিয়া কিল ঘুষি দিতে লাগলো। আয়ুষ হাসতে লাগলো। আফিয়া বলল, ফাজিল, যা এখান থেকে। আহ আপু, আর মেরো না তো। আয়ুষ উঠে রুম থেকে বের হয়ে গেল। আয়ুষ নিচে গিয়ে ওর দুলাভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইয়া, আপু আপনাকে ডাকে, যান। আয়ুষ রুম দেখিয়ে দিলে ওর দুলাভাই চলে গেল। আয়ুষ ওর আম্মুর সাথে দেখা করতে গেল। দেখা করে আয়ুষ নিজের রুমে চলে গেল। 3 দিনে পুরো বাড়ি সাজানো শেষ। আজকে আতিয়ার গায়ে হলুদ। আদিবাদের বাসা থেকে সবাই এসেছে। আয়ুষ আদিবার পেছনে দাঁড়িয়ে কানে কানে বলল, বউটাকে অনেক সুন্দর লাগছে। আদিবা পেছনে ঘুরে তাকাতে আয়ুষকে দেখে মুখ ভেঙচে দিয়ে চলে যেতে নিলে আয়ুষ শীর্ষ দিলে গান বেজে উঠল। আয়ুষ আদিবাকে হালকা করে কোমর দিয়ে ধাক্কা দিলে আদিবা রেগে গেলে আয়ুষ হাত ধরে ডান্স করতে লাগলো। আয়ুষের সাথে ওর কাজিনরা আদিবার কাজিনদের সাথে নাচতে শুরু করলো। আয়ুষের এমন করতে দেখে আয়ুষের আম্মু আদিয়া হা হয়ে তাকিয়ে আছে। নাদিয়া এসেছে আদিবাকে সরিয়ে দিয়ে ওই আয়ুষের সাথে নাচতে লাগলো। আদিবার রাগ হলে ওখান থেকে চলে গেল। আয়ুষ আস্তে আস্তে কেটে পড়ল। আদিবার পেছন পেছন যেতে লাগলো। বাসার পেছনে গেলে আয়ুষ বলে ওঠে,
বিবিজান রাগ করে আছেন? ও বিবিজান, এভাবে রাগ করে থাকতে নেই। কুত্তা যা এখান থেকে। তোর বিবি কে রে? ও মা, আমার বউ দেখি গালিও দেয়। যাবি এখান থেকে, একা থাকতে দে। যাব না। আয়ুষ চারিদিকে ঘুরে কাউকে না দেখে আদিবাকে পেছন থেকে জড়িয়ে ধরলে আদিবা বলে, ছাড় বলছি, কেউ দেখলে মান সম্মান আর থাকবে না। দেখলে দেখবে, আমি আর সোজা বলে দিব আমি আমার বউকে ধরেছি। ছাড়, বেশি বেশি হয়ে যাচ্ছে। আদিবা সরিয়ে দিয়ে চলে গেল। আয়ুষ ওর পেছন পেছন বাসার ভেতরে গেল। নাদিয়া আয়ুষকে পেছন থেকে হাত ধরে বলে, কই গিয়েছিলেন? কোথাও না। কিছু বলবেন? চলো ছাদে যাই। আম্মু ডাকছে, ওইখানে যেতে হবে। আয়ুষ হাত সরিয়ে দিয়ে ওর সৎ মায়ের কাছে গেল। আয়ুষ, আফিয়া তোকে কখন থেকে খুঁজছে। আপু আবার কোথায় গেছে? ওই রুমে মনে হয়। আয়ুষ সৎ মায়ের কথা শুনে আফিয়ার রুমে নক করলে আফিয়া দরজা খুলে বলে, ভিতরে। আয়ুষ ভিতরে গেলে দেখে পুরো রুমে মেয়ে দিয়ে ভরে গেছে। আয়ুষ ওর দুলাভাই দুটাকে দেখে বলে, কাহিনী কি? এখানে কি মহিলাদের মেলা নাকি? ফাজিল, ভিতরে। কি বলবে তাড়াতাড়ি বলো। আয়ুষের দুলাভাই বলে, আরে শালাবাবু, ভিতরে আসো। আমার শালিকাগুলো তোমার সাথে পার্সোনালভাবে পরিচয় হবে। এদিকে এসো এসো। মানে কি? আয়ুষের হাত ধরে মেয়েগুলো ভেতরে টেনে নিয়ে গেল। আয়ুষ ভেবাচাকা খেয়ে গেল। আফিয়া বলে, ছাড় তোরা, ভাই একটা কাজ আছে। কি কাজ? বিয়ের গেট থেকে শুরু করে বর খাওয়ানো থেকে শুরু করে সব প্ল্যান করতে হবে। আমি কিছু করতে পারবো না। এইসব মেয়েদের কাজ তোমরা গিয়ে করো। তুই ছোট আছিস, তুই কাজটা করলে ভালো হবে। দুঃখিত, আপনারা করেন, আমি যাই। আয়ুষ ওইখান থেকে দৌড়ে বের হয়ে গেল। আফিয়া গালি দিতে লাগলো। আয়ুষ পেছনে ঘুরে বলে, লাভ ইউ আপু, বেশি করে গালি দিও। ফাজিল কোথাকার, কোনো কাজ হয় না তোকে দিয়ে। যা, এক টাকাও তোকে ভাগ দিব না। দেখা যাবে, দুই বোনের থেকে অর্ধেক অর্ধেক নিয়ে নিব। আয়ুষ শেষে চলে গেল। নিচে গিয়ে সবার সাথে কথা বলে আয়ুষরা হলুদ দিতে ওই বাসায় চলে গেল। আয়ুষ আদিবার মুখে বেশি করে হলুদ দিয়ে দৌড়ে ওর বোনের পেছনে পালায়। আদিবা বলে, আফিয়া সর, তোর ভাইয়ের কপালে আজ দুঃখ আছে। কি করছে আমার ভাই? আমার পুরো মুখের কি অবস্থা করেছে। ভালোই দেখাচ্ছে। মজা নিচ্ছিস তাই না? এবার কর। আদিবা আফিয়ার গালে বেশি করে হলুদ দিয়ে দৌড়ে পালালো। আফিয়া আয়ুষের পাঞ্জাবিতে ভরিয়ে দিয়ে বলে, তোর জন্য আদিবা আমার এই অবস্থা করেছে। তাই বলে আমাকে এভাবে নিবে? ভালো করছি, যা এখান থেকে। আয়ুষ ভেঙচি দিয়ে চলে গেলে সবাই আনন্দ করে বাড়িতে চলে আসলো। সারা রাত সবাই মজা করে আয়ুষ ছাদে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে গোসল করে পোশাক পরিবর্তন করে নিচে গিয়ে কাজ করতে লাগলো। আদিবারা দুপুরের দিকে আসলে আয়ুষ সবাইকে খাবারের দিকে খেয়াল রাখতে লাগলো। আদিবার নাদিয়া রাইসা টেবিলের সামনে গিয়ে বলল, আপনাদের কিছু লাগবে? তুমি এখানে বসে সারাদিন নাকি কাজ করছো, নাও খাও। আয়ুষ আদিবার দিকে তাকালে আদিবা রাগী লোক নিয়ে তাকালো। নাদিয়া জোর করে খাইয়ে দিল। আদিবা ওখান থেকে রেগে উঠে যেতে নিলে আয়ুষ বলে, বেআইন, আপনি কি খাইয়ে দিবেন না? একজনের হাতে খাওয়া ভালো। আপনার হাতেও খেতে চাই। আয়ুষ আদিবার প্লেট থেকে এক টুকরো মাংস নিয়ে খেতে লাগলো। আদিবা না খেয়ে চলে যেতে নিলে আয়ুষ পাশে বসে খাইয়ে দিতে লাগলো। নাদিয়ার বিষয়টা পছন্দ না হলেও সবার সামনে মুখে হাসি রাখলো। আদিবা খাওয়া শেষ করে উঠে চলে গেল। আয়ুষ হাত ধুয়ে ওখান থেকে চলে গেল। সবার খাওয়া শেষ হলে সবাই মিলে আড্ডা দিতে লাগলো। সন্ধ্যার দিকে আতিয়া রনির বিয়ে পড়ানো শেষ হলো। আয়ুষ আদিবার দিকে ফুল ছুঁড়ে দিয়ে দিলে আদিবা রেগে গেল। আয়ুষ চোখ টিপ দিয়ে চলে গেল। বিদায় বেলায় আয়ুষকে জড়িয়ে ধরে আতিয়া অনেক কান্না করতে লাগলো। আয়ুষও কান্না করতে লাগলো। আতিয়াকে গাড়িতে তুলে দিয়ে দিল, গাড়ি ছেড়ে দিল। আয়ুষ ওর আম্মুকে নিয়ে রোমে চলে গেল। বিয়ের 10 দিন পর। আয়ুষ, কই রে তুই? তোর তো কোনো খবর নেই। আপু 50,000 টাকা ব্যবস্থা করে দিতে পারবে? কেন? 50,000 টাকা তুলতে পারছি, বাট আরও 50,000 লাগবে। আমার কাছে 20,000 টাকা আছে। ও আচ্ছা।
তুই আম্মুকে বললে তো তোকে দিয়ে দিবে। ধ্যাত শরম করে। এখন দরকার, শরম করলে চলবে। কি করব? এইটা চাওয়া সম্ভব না। আচ্ছা থাক, আপুর কাছে আছে কি না দেখি। আপু জীবনেও দিবে না। আমার দরকার, জানলে অবশ্যই দিবে। ওকে দেখো। আয়ুষ কল কেটে দিল। সোহাগের সাথে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আয়ুষের অ্যাকাউন্টে টাকা চলে আসলে আয়ুষ ব্যাংকে থেকে টাকাটা তুলে নিল। তারপর সোহাগকে নিয়ে হসপিটালে টাকা জমা দিয়ে সোহাগের বোনকে রিলিজ করে নিয়ে চলে আসলো। আয়ুষ ওদের থেকে বিদায় নিয়ে আয়ুষ বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল। বাসায় গেলে আয়ুষ দেখে সবাই বসে আছে। আয়ুষের সৎমা বলে, আয়ুষ, তুমি তো কলেজে যাও নাই, কোথায় গেছিলে? আম্মু একটু কাজ ছিল। আয়ুষ আফিয়াকে চমকে দিয়ে আফিয়ার পাশে বসে গলা জড়িয়ে ধরে বলল, লাভ ইউ আপু, থ্যাংক ইউ। এত ভালোবাসা কেন শুনি? আমার আপু অনেক ভালো তাই। ভালো আমি না, আমার পিচ্চি ভাইটা অনেক ভালো। একটা জিনিস বুঝতে অনেক কঠিন লাগছে। কি আব্বু? তোমাদের তিনজনের এত মিল কিভাবে হলো? আর আমার মেয়ে দুটোর ব্যবহার অনেক পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, বিষয়টা আমিও খেয়াল করলাম, বাট মিল থাকা ভালো। আয়ুষের দুলাভাই হেসে বলে, আম্মু, আয়ুষের মতো একটাই ভাই থাকলে বোনেরা খারাপ পথে যেতে পারবে না। আয়ুষ অনেক আগে আসলে সব ঠিক থাকতো। আমার পিচ্চি ভাইটা অনেক বুদ্ধিমান, আমাদের দুই বোনকে বুঝিয়ে দিয়েছে কোনটা ঠিক পথ কোনটা বেঠি। আর আম্মু আব্বু, ছোট আম্মু আমাদের ক্ষমা করে দিন। ছোট আম্মু, আপনাকে আমি অনেক বাজে কথা বলেছিলাম। আয়ুষের আম্মু হেসে বলে, না, আমি তোমার উপরে মোটেও রাগ করে নেই। ক্ষমা চাইতে হবে না। আমি চাই তোমরা ভাই বোন সারা জীবন এমনভাবে থাকো। আয়ুষের কল বেজে উঠলে, আয়ুষ কল রিসিভ করলে আদিবা বলে, আয়ুষের বাচ্চা কই তুই? দুঃখিত ম্যাম, আমি রফিক চৌধুরী বাচ্চা। কুত্তা, মজা করবি না, আমার কিন্তু কান্না পাচ্ছে। কি হয়েছে? দেখা করব, তাড়াতাড়ি রেস্তোরাঁয় চলে যা। আচ্ছা আয়ুষ কল কেটে দিয়ে বলে, আচ্ছা আমি একটু বের হব। আয়ুষ কথাটা বলে বের হয়ে গেল। আদিবার বলা রেস্তোরাঁয় চলে গেল। আদিবা আয়ুষের টেবিলের সামনে বসলো। 2 কাপ কফি অর্ডার দিয়ে দিল। কি হয়েছে? সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? আমার বিয়ে ঠিক করেছে, আগামীকাল ছেলের সাথে দেখা করতে হবে। বাহ, খুব ভালো, দেখা করো। কুত্তা, জামাই থাকতে বিয়ে কেন করব? দেখা করো, বিয়ে করতে কে বলেছে? পারবো না। আর এই, তোর কি অনেক মজা লাগছে? বাসর করলে মজা বেশি লাগতো। তাহলে নিজের ফ্যামিলিকে গিয়ে বল। এইচএসসি আগে দেই, তারপর তো বলবো। আর এত চিন্তা করো না, দেখা করলে তো আর বিয়ে হয় না, তাই না? আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর তুই মজা নিচ্ছিস। ওকে বাবা, হাসবো না, মন খারাপ করলাম। আয়ুষের মুখের ভঙ্গি দেখে আদিবা হেসে ফেলল। আয়ুষ হেসে ফেলল। কফি দিলে দুজন কফি খাওয়া শেষ করলো। আয়ুষ আদিবাকে বলল, চলো আজকে একটু ঘুরি, তোমার তো অফিস ছুটি। আচ্ছা। আয়ুষ আদিবাকে নিয়ে বের হয়ে গেল। আয়ুষ একটা রিক্সা থামিয়ে দুজন উঠে পড়ল। দুজন লেকের পাড়ে গিয়ে হাঁটতে লাগলো। আয়ুষ পেছন থেকে 2টা মালা কিনে আদিবার পেছনে গিয়ে মাথায় লাগিয়ে দিলে আদিবা অবাক হয়ে বলে, কি করো? চুপচাপ দাঁড়িয়ে থাকো। আয়ুষ মাথায় লাগিয়ে দিয়ে আরেকটা মালা আদিবার হাতে পরিয়ে দিল। আদিবা হেসে দিয়ে বলে, ধন্যবাদ জামাই জান। ওয়েলকাম বিবিজান, অনেক সুন্দর লাগছে তোমাকে। ওয়েট, ছবি তুলি। আয়ুষ ছবি তুলতে লাগলো। একটা পিচ্ছির কাছে ফোন দিলে কাপল পিক তুলে দিতে লাগলো। ছবি তোলা হয়ে গেলে দুজন একটা বেঞ্চের উপরে বসে ছবিগুলো দেখতে লাগলো। আদিবা আয়ুষকে বলল, ফোন কবে কিনলে? 3 দিন আগে বড় আম্মু কিনে দিয়েছে, আর অনলাইনে শিক্ষক ঠিক করে দিয়েছে। পড়ার এত চাপ, কী যে করি। আমাকে নিয়ে সংসার করো। হ্যাঁ তাই ভাবতেছি, বাট পড়াশোনাটা দরকার আছে। অনেক শখ পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো। খুব ভালো। আইসক্রিম খাবে? নিয়ে আসো। আয়ুষ আইসক্রিম নিয়ে আসতে চলে গেল।
আদিবা বসে থাকলো। আয়ুষ আইসক্রিম নিয়ে আসলে দুজন বসে খেতে লাগলো। আয়ুষ দুষ্টুমি করে আদিবারটা খেতে লাগলো। আদিবা দুষ্টুমি করে আয়ুষের আইসক্রিম খেতে লাগলো। দুজন অনেক মজা করতে লাগলো। আদিবার ফোন বেজে উঠলে দুজন হাসি থামিয়ে আদিবা টিস্যু বের করে হাত মুছে নিল। আয়ুষ ও মুছতে লাগলো। আদিবা কল রিসিভ করলে ওর আম্মু বলল, আদিবা কোথায় তুমি? এই তো, বাইরে কেন? আতিয়াদের বাসায় আয়, আমরা সবাই ওইখানেই যাচ্ছি। আচ্ছা। আদিবা কল কেটে দিল। আয়ুষ আদিবার দিকে তাকালে আদিবা বলে, তোমাদের বাসায় যেতে বললো? ও আচ্ছা, যাও, আমি পরে যাই। আদিবা চলে গেল। আয়ুষ ওখানে বেশ কিছুক্ষণ বসে থাকলো। আদিবা আয়ুষদের বাসায় গেলে আয়ুষকে এসএমএস দিয়ে দিল। আয়ুষ বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল। 15 মিনিট পর বাসায় গেল। বাসায় গিয়ে সবাইকে সালাম দিল। কেমন আছো আয়ুষ? তুমি তো আর আমাদের বাসায় যাও না। ভালো আছি আন্টি, আপনি ভালো আছেন? বাট আমাদের বাসায় যাও না কেন? কলেজে ভর্তি হয়েছি, 4টা কোচিং দিয়েছে, পড়তে পড়তে জীবন শেষ। তারপর তো বড় আম্মু আছে। এত প্যারা? আহারে, ভালো করে পড়াশোনা করো। জি। তা ম্যাম, আপনারা কেমন আছেন? এখনো ম্যাম ম্যাম করো কেন? থুকু বেআইন। আয়ুষের কথা শুনে হেসে ফেলল। আয়ুষ আতিয়াকে বলল, কি রে আপু, ভাইয়া আসে নাই? রাতে আসবে। ও আচ্ছা, থাকেন, রুমে যাই, ফ্রেশ হয়ে নেই। আয়ুষ চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। অনলাইনে ক্লাস করতে লাগলো। সন্ধ্যার দিকে সবার সাথে ছাদে চলে গেল আড্ডা দিতে। সবার সাথে আড্ডা দিয়ে রাতে খেয়ে যার যার রুমে চলে গেল। আয়ুষ খাটে শুয়ে পড়তে এসএমএস আসলো। আয়ুষ দেখে আদিবা এসএমএস দিয়েছে। দরজা খুলে রাখো, আমি যাব। আচ্ছা। এসএমএস দিয়ে আয়ুষ দরজা শুধু চাপিয়ে দিল। আয়ুষ আদিবার জন্য অপেক্ষা করতে লাগলো। রাত 1টার দিকে আদিবার রুমে ঢুকলো। আয়ুষ টের পেয়ে আস্তে আস্তে খাট থেকে নেমে পা টিপে টিপে আদিবাকে জড়িয়ে ধরলে আদিবা থাপ্পড় দিতে দিতে বলে, ছাড়ো ফাজিল। আয়ুষ ছেড়ে দিয়ে ফোনের লাইট দিয়ে আদিবার দিকে ধরলে আদিবা খাটের উপরে বসে পড়ল। আয়ুষ আদিবার কোলে মাথা দিয়ে বলল, কি হয়েছে আবার? আদর খেতে ইচ্ছে করছে, বাট তুমি তো আমাকে ভালোবাসো না। ও মা, কে বললো? তুমি নাদিয়া আপুর থেকে দূরে থাকবে, আমার একদম ভালো লাগে না। নাদিয়া আপু কেমন যেন করে, আমারও ভালো লাগে না, বাট বড় আপু হয়, কিছু করার নাই। আচ্ছা, ওইসব রাখো, একটু আদর করতে দাও। আয়ুষ ডিম লাইট জ্বালিয়ে দিল। দরজা লাগিয়ে দিয়ে আদিবার দিকে যেতে লাগলো। আদিবার অনেক ভয় লাগতে লাগলো। আয়ুষ আদিবার কাছে গিয়ে আদিবাকে খাটের উপরে ফেলে দিল। আদিয়ার 2 হাতে খাটের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। আদিবা বুকের উপর থেকে ওড়না সরিয়ে দিতে যাবে, আদিবার সাথে সাথে হাত দিয়ে ধরে ফেলল। কি হলো? আমার কেমন জানি ভয় লাগছে। আয়ুষ, এখন না প্লিজ। আয়ুষ আদিবার ব্যাপারটা বুঝতে পেরে উপর থেকে নেমে পড়ল। আদিবাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, ভয়ে দেখি কান্না করে ফেলেছো? এত বড় মেয়েও ভয় পায়? কচু, লাঠি মারবো হাসলে। ওকে, হাসবো না। তা রুমে যাবে নাকি? না, এখানে শুয়ে থাকবো তোমার বুকে। কিছুক্ষণ থেকে চলে যান। আয়ুষ, সবাইকে বলে দেই আমরা। এমনভাবে লুকিয়ে দেখা করতে ভালো লাগে না। জামাই থাকতে একা ঘুমাতে ভালো লাগে বলো? তোমার বুকে শান্তিতে ঘুমাতে চাই। আচ্ছা বাবা, দেখি সকালের দিকে সবাইকে বলে দিব। আমারও ভালো লাগছে না এমন। লাভ ইউ বর। লাভ ইউ টু। আদিবা আয়ুষের ঠোঁটে কিস করল। আস্তে আস্তে আয়ুষের উপরে উঠে পড়লে আয়ুষ আদিবাকে বলল, রুমে যান, একেবারে বাসর করবো, যান গা। ওকে, বাই। আদিবা আয়ুষের হাতে হালকা করে কামড় দিয়ে দৌড়ে বের হয়ে গেল। আয়ুষ হাতে হাত বোলাতে বোলাতে বলল, রাক্ষস বউ। কি বললে? না, কিছু বলি নাই। আদিবা চলে গেল। আয়ুষ দরজা লাগিয়ে দিয়ে খাটে এসে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ুষ ফ্রেশ হয়ে সকালে কোচিংটা করে নিল অনলাইনে। আদিবা রুমে এসে আয়ুষের কোলে বসে গলা জড়িয়ে ধরে বলল, পড়া শেষ হয় নাই? হয়ে গেছে, নিচে যাব। আমি একটু আদর করে নেই।
আদিবা আয়ুষের গালে ঠোঁটে নাকে কপালে কিস করতে লাগলো। আয়ুষ হেসে বলে, অনেক হয়েছে, এখন চলো নিচে যাই। আদিবা আয়ুষ দুজন চেয়ার থেকে উঠে রুম থেকে বের হয়ে কথা বলতে বলতে নিচে গেল। আয়ুষ আদিবা হাসি মুখে দুজন দুদিকে বসলো। আদিবা বলে উঠল, কি ব্যাপার, সবাই কি নিয়ে এত কথা বলছো? তোর আপুর বিয়ে নিয়ে কথা বলছি। তাই নাকি? ম্যামের বিয়ে? বাহ বাহ, তাহলে তো আরেকটা বিয়ে খেতে যাচ্ছি। কংগ্রেস ম্যাম। বিয়েটা কার সাথে সেটা তো শুনবে নাকি? তাও ঠিক, কার সাথে? আয়ুষদের কাজের মহিলাটা যা আয়ুষের হাতে দিতে আদিবার আম্মু বলে ওঠে, তোমার আর নাহিদার বিয়ে ঠিক করব আমরা। তোমার পরীক্ষা শেষ হলেই তোমাদের বিয়ে। আদিবার আম্মুর কথা শুনে আয়ুষের হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। কাজের মেয়ে আদিবা অবাক হয়ে তাকালো। আয়ুষ বলে ওঠে, এইসব কি বলছেন? আয়ুষ, তুমি কি খুশি হও নাই? এই ভেবে দুজন চমকে উঠলে কেন? আয়ুষদের কাজের মেয়েটা বলে, ম্যাম, কিছু মনে না করলে একখানা কথা কই। হ্যাঁ বলো, কি বলবে? আদিবার রেগে আয়ুষের দিকে তাকালে কাজের মেয়েটা বলে, ম্যাম, আমি আয়ুষ স্যার আর আদিবা ম্যামকে অনেক আগে থেকেই চিনি। ও ভালো তো, বাট এইটা বলার কারণ? কাজের মেয়েটা বলে, ম্যাম, আসলে বলা ঠিক হবে কিনা জানি না, বাট আয়ুষ স্যার আর আদিবা ম্যাম তো বিবাহিত। উনি কিভাবে এই ম্যামকে বিয়ে করবেন? কাজের মেয়ের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। আয়ুষ আদিবা ঢোক গিলে দাঁড়িয়ে গেল। আয়ুষের আম্মু বলে, এই মেয়ে এসব কি বলো? পাগল হয়ে গেছো নাকি? আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করবে? কাজের মেয়েটা মাথা নিচের দিকে তাকিয়ে বলে, ম্যাম, আমি মিথ্যা কথা কইতাছি না। ওনাদের বিয়ের সময় আমি নিজেও ছিলাম। শুধু আমি না, মহল্লার সব মানুষ ছিল, আর ওনাদের জিজ্ঞেস করেন। সবাই আয়ুষ আদিবার দিকে তাকালে নাদিয়া বলে ওঠে, এসব কি বলছে? কথাটা কি সত্যি? আয়ুষ আদিবার হাত ধরল। আদিবা আয়ুষের উপরে রেগে ধাক্কা দিয়ে বলল, বারবার বললাম সবাইকে বলে দাও। সময় অপেক্ষা করতে করতে আজ আমার বোনের সাথে তোমার বিয়ে ঠিক করতে চলে এসেছে। কুত্তা, তুই আমাকে ডিভোর্স দিবি? তোর সাথে কোনো সম্পর্ক নাই। তুই যদি আমার বোনকে না বিয়ে করস, তোর খবর আছে। বারবার বললাম সবাইকে বলে দে। আমার কথা ওর কানে নিতেই মন চায় না। আদিবার রেগে চলে যেতে নিলে আয়ুষ আদিবার হাত ধরে বলে, শান্ত হবে, সব সময় রাগ দেখাবে না তো। হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে। আম্মু প্লিজ রেগে যাও না, আমার কথাটা শোনো। আয়ুষের আম্মু রেগে বলে, কি শুনবো তোর কথা? তুই আমাদের না জানিয়ে বিয়ে করছস? আমাকে একবার বলার প্রয়োজন মনে করস নাই? আমাদের বললে কি আমরা মেনে নিতাম না? আয়ুষের আম্মু কান্না করতে লাগলো। আয়ুষ বলল, আম্মু প্লিজ আমার কথাটা একবার শোনো। আর আদিবা, তুই কিভাবে এই কাজটা করতে পারলি? এত বিয়ের কথা বলছি, বিয়ের কথা শুনলে রেগে যাস। তার মানে এই কাহিনী, বিয়ে তাও আগে করে ফেলেছস? তোমরা আমাদের দুজনের কথা একবার শুনবে প্লিজ? আমাদের বলার সুযোগ তো দিবে, তাই না? কি বলবি? হ্যাঁ, এইটা তো বলবি আমরা বাধ্য হয়ে বিয়ে করেছি, আমরা বিয়ে করতে চাই নাই। হ্যাঁ, এটাই বলবো। একটু আমাদের কথা শুনবে তো নাকি? আব্বু, তোমাকে তো আমি সব কিছু বলেছি, শুধু বিয়ের কথা বলি নাই। আব্বু, আমি যখন তোমার সাথে চলে আসি, আমি আয়ুষকে বিয়ে করে তোমার সাথে ওইখান থেকে চলে এসেছিলাম। সকালের দিকে ওরা আমাদের দুইজনকে ভুল বোঝে। মানুষজন সবাই আয়ুষকে ভাবে আমাকে জোর করে তুলে নিয়ে এসে আমার সাথে খারাপ কাজ করেছে, যার কারণে সবাই আয়ুষকে মেরে আমার সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়। কেউ আমাদের কথা বিশ্বাস করে নাই, আর আমি অনেক ভয় পাওয়ার কারণে তোমাকে বলতে গিয়েও বলতে পারি নাই। আদিবার আব্বু কথাটা শুনে যেন থমকে গেল। আদিবার আব্বু বলে, কি আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না? আমাকে একবার বলতে পারতি। কি বলতাম আব্বু? আমি ওকে চিনতাম না। আর আব্বু 2 বছর পর ওর সাথে আমার অফিসে দেখা হয়। আমি বুঝতে পারছিলাম না কি করব। ওর ব্যাপারে তো আমি সব জানতাম, ওর চাকরিটা কতটা দরকার। আমি ভয় পেতাম,
যদি ওই আমার উপরে স্বামীর অধিকার নিয়ে আসে, যার কারণে আমি ওকে আপুর অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেই। বাট আস্তে আস্তে দুজন বুঝতে পারলাম একে অপরকে ভালোবাসি। আমি সবাইকে বলে দিতে চাইছি, বাট আয়ুষ বলেছে পরীক্ষা শেষ হয়ে যাক, তারপর ওই সবাইকে বলে দিবে। আপাতত এইসব সামনে আনতে চায় না। রাতে যখন রাগারাগি করছে ওই বলতে রাজি হয়, বাট তার আগেই তো যা হলো দেখলে। খুব ভালো গল্প বললি তো। আয়ুষের আব্বু বলে, এই গল্প কেন বলতে যাবে, আমি সব কিছু খুলে বলছি। আদিবার আব্বু প্রথম থেকে সব খুলে বলল এই আসল কাহিনী। তারপর কি হয়েছে আদিবা তো বলল। এখানে দুইজন কারো দোষ নেই। আর সরি, আমি না বুঝে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আর আমার তোমাদের ব্যবহার থেকে বোঝা উচিত ছিল। সরি, আমাদের আগে বলা উচিত ছিল, বাট আমরা নিজেরা জানতাম না কি করব, কিভাবে বলবো সবাইকে। এখন কি করার, বিয়ে তো হয়ে গেছে, মেনে নেওয়া ভালো হবে। আর রাহেলা, তুমি আর রেগে থেকো না। ছোটো আম্মু, আপনি রেগে থাকেন না। পিচি তো আর ইচ্ছে করে এমন করে নাই। আয়ুষের আম্মু বলতে লাগলো, আমি আর কি বলবো, যার যেমন ইচ্ছা তাই করুক। একবার আমাকে বললে কি হতো? আমার ভুল, সন্তানরা অনেক বড় হয়ে গেছে, মায়ের থেকে কথা লুকানোও শিখে গেছে। আম্মু, আমি অনেক ভয় পেয়েছিলাম তখন, তাই উপায় না পেয়ে তোমাকে মিথ্যা বলেছিলাম যে আমি ওইখানে যাব না। প্লিজ আম্মু, আমাকে ক্ষমা করে দাও। আয়ুষ ওর আম্মুর পা ধরতে যাবে, আয়ুষের সৎমা আব্বু বলে, ওকে ক্ষমা করে দাও, রাগ করে থেকো না। আয়ুষের আম্মু, আমি না ক্ষমা করে দিলাম, কিন্তু ওই মেয়েটার কি হবে? হ্যাঁ, তুই জানোস প্রিয় মানুষকে না পাইলে কতটা কষ্ট হয়? ওই মেয়েটা তোকে ভালোবাসে, নিজের মুখে বাবা মাকে যে মেয়ে বলে, তাহলে বুঝতে হবে কতটা ভালোবাসে। তোকে আর কি বলবো, তোরা ছেলেরা মেয়েদের ভালোবাসা কখনোই বুঝতে পারবি না। তোরা শুধু নিজেদের কথা ভাবোস। আয়ুষ চুপ হয়ে গেল। নাদিয়া আয়ুষের আম্মুকে জড়িয়ে ধরে বলে, আন্টি, আমি কিছু মনে করিনি। আমার বোন সুখে থাকতে, আমার প্রিয় মানুষের সুখে থাকবে, এটাই তো দেখার মতো। শান্তি আর কিছু আছে নাকি? আপনার মতো আমিও ধৈর্যশীল, বুঝলেন? নাদিয়ার চোখে পানিগুলো ছলছল করছে। আয়ুষের আম্মু বলে, আমি জানি তোমার মনে কি চলছে, আমাকে এসব বোঝাতে এসো না। ধুর আন্টি, আমার কিছু হচ্ছে না। আরে এটা ভালো লাগা ছিল, এইসব বাদ দেন। আয়ুষের আম্মু নাদিয়ার কপালে চুমু দিল। আদিবার রাগ করে চলে গেল। আয়ুষের আব্বু বলল, যা, বৌমার রাগ ভাঙা, এখানে বসে থেকে লাভ নেই। আর নাদিয়া অনেক বুদ্ধিমান মেয়ে, তুই যা তো। নাদিয়ার হাত ধরে বলল, আই এম সরি। আরে ধ্যাত, যাও। আমার বোনটা একটু বেশিই রাগী, দেখো রাগ ভাঙাতে পারো কিনা। আয়ুষ হেসে উপরে উঠে চলে গেল। আদিবার রুমে ঢুকতে দেখে আদিবা ব্যাগ গোছাচ্ছে। আয়ুষ পেছন থেকে জড়িয়ে ধরে বলল, যাও না জান, আমি বুঝতে পারি নাই এমন কিছু হয়ে যাবে। আপুর থেকে আমি সব কিছু কেড়ে নেই, শেষ মেশ তার পছন্দ মানুষটাও আমার হাজব্যান্ড। সেই কোম্পানির ম্যানেজার হিসেবে আছে, সেখানে মালিকও আমি। তার সব কিছুতে শুধু আমি ভাগ বসিয়ে ফেলি, সে সব কিছু চুপচাপ সহ্য করে গেল। আদিবা কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ুষ আদিবাকে জড়িয়ে ধরে বলল, কান্না করো না, দেখো আমার ভাগ তো ওনাকে দিতে পারবে না, বাট দেখো আমার মনে হয় তোমাদের কোম্পানিটা একদম ভাগাভাগি করে নেওয়া উচিত, আর আমিও আমার বোনদের সমান ভাগে সব কিছু দিয়ে দিব। আব্বুর সাথে এসব বিষয়ে কথা বলছি। তাহলে তো হয়ে গেল, এখন রাগ করে থাকো না। আয়ুষ আদিবাকে বোঝাতে লাগলো। নাদিয়া কাশি দিলে আয়ুষ আদিবাকে ছেড়ে দিল। নাদিয়া হাসি মুখে বলে, সরি ডিস্টার্ব করার জন্য। আসলে সবাই নাকি ঘুরতে যাবে, তোমরা চলো রেডি হয়ে নাও। আচ্ছা। আয়ুষ নিজের রুমে চলে গেল। আয়ুষ ফ্রেশ হয়ে ড্রেস পরিবর্তন করে সবার সাথে বের হলো। সারাদিন ঘোরাঘুরি করে রাতে রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে বাসায় আসলো। আদিবা নাদিয়ার রুমে যেতে নিলে নাদিয়া ওর জামা কাপড় দিয়ে বলল, এই রুমে জায়গা নাই। নাদিয়া আদিবার হাতের দিয়ে দরজা লাগিয়ে দিল। আয়ুষ আদিবাকে কোলে তুলে নিল। আদিবা লজ্জায় বলল, কি করছো? ছাড়ো। ছাড়ার জন্য কোলে নেই নাই তো।
আয়ুষ আদিবাকে রুমে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে আদিবাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে, এখন বাধ্য দিলে শুনবো না তো। আয়ুষ কথাটা বলে আদিবাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল।